পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন, কত রকম জলের ভিতর কত রকম মাছ, চুনোপুটি রাঘব বোয়াল যার যেরকম নাচ। এখন আরজিকর কাণ্ড সামনে না এলে আমরা বোধহয় জানতেই পারতাম না যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার গভীর জলে দুর্নীতি রাঘব বোয়ালরা কিভাবে খেলে বেড়াচ্ছে। এই যেমন ধরুন আশিস পাণ্ডে, হবু ডাক্তারদের থেকে নাকি কাটমানি তুলতেন এই টিএমসিপি নেতা। তবে আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন থাকবে সরাসরি ধর্মতলায় যা চলছে তা নিয়ে। 10 ঘন্টা বৈঠকের পর ফের রাজপথে জুনিয়র ডাক্তারদের মিছিল। পুলিশের বাধা পেয়ে মেট্রো চ্যানেলেই বসে পড়ে বিক্ষোভ আন্দোলনকারীদের। পুলিশের বিরুদ্ধে আনলেন মারধরের অভিযোগ। কোন দিকে গড়াচ্ছে জল? আদৌ উঠতে পারে লাগাতার কর্মবিরতি? দ্বিতীয় প্রশ্ন। তোলা তুলতেন জুনিয়র ডাক্তারদের থেকে, বদলি করানোর হুমকি দিতেন সিনিয়র ডাক্তারদের। আরজিকর কাণ্ডে ধৃত টিএমসিপি নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে কোর্টে বিস্ফোরক দাবি সিবিআই। মাথার ওপর শাসক দলের ছাতা ছিল বলেই কি যা খুশি করার ছাড়পত্র মিলেছিল? তৃতীয় প্রশ্ন। একাধিক ফোন কল থেকে স্পষ্ট ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি। স্ক্যানারে রয়েছে পুলিশের ভূমিকাও। আদালতে পেশ করা নথিতে ইঙ্গিতপূর্ণ দাবি সিবিআই। কিন্তু তদন্তের প্রায় 2 মাস পার, আর কতদিন অপেক্ষা করতে হবে প্রকৃত সত্য জানতে? চতুর্থ প্রশ্ন থাকবে কারচুপি করে পরীক্ষার নম্বর বাড়ানোর অভিযোগ। এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষের অপসারণ চেয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন 18 জন বিভাগীয় প্রধান সহ মোট 20 জন। শিক্ষকের পর ডাক্তার হতেও বেলাগাম কাটমানির খেলা। পঞ্চম প্রশ্ন। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি ঘিরে উত্তপ্ত জগদ্দল। পুলিশের সামনেই মুড়ি মুড়কির মতো পড়ল বোমা। গুলি করে মারার হুমকিও দেয়া হলো পুলিশের সামনেই। দিনের পর দিন ভাটপাড়া জগদ্দল এলাকায় এই অশান্তি রুখতে কেন ব্যর্থ হচ্ছে পুলিশ? এই মুহূর্তে ধর্মতলায় ধুন্ধুমানের ঘটনায় একেবারে সরাসরি চলে যাব, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো গ্রেফতার আশিস পাণ্ডেকে নিয়ে আদালতে আজ ঠিক কি দাবি করলো সিবিআই। দেখুন। নামেই ডাক্তার, কিন্তু আদতে কি ডাক্তারি ছাড়া তোলাবাজি, কাটমানি নেওয়া, ভয় দেখানো, হুমকি দেওয়ার মতো যাবতীয় অনৈতিক ও বেআইনি কাজ করতেন সিবিআই এর হাতে ধৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা আশিস পাণ্ডে? আরজিকর মেডিকেল কলেজের মতো প্রথিত যশা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে এসে কি দুর্নীতিতে সন্দীপ ঘোষের যোগ্য শিষ্য হয়ে উঠেছিলেন তিনি? ধৃত আশিস পাণ্ডেকে শুক্রবার আদালতে পেশ করে সিবিআই ইঙ্গিতপূর্ণভাবে দাবি করল, তোলাবাজি যাকে তাকে দিয়ে করানো যায় না। সন্দীপ ঘোষের জন্য একেবারে উপযুক্ত ব্যক্তি ছিলেন আশিস পাণ্ডে। সন্দীপ ঘনিষ্ঠ একটি মানুষ বা একটি ব্যক্তিও ছিল বটে, তো যেখানে যেমন গুরু তেমনি তার শিষ্য হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ যদি এইরকম বিভিন্ন রকম কীর্তি করে থাকে, তাহলে তাকে তো কারুর থ্রু দিয়ে একটা করতে লাগবে। এই আশিস পাণ্ডের মতো লোকজন হচ্ছে তারই মতো কিছু লোকজন, যাদের থ্রু দিয়ে সন্দীপ ঘোষ তার বিভিন্ন রকম এই দুর্নীতি চালিয়ে গেছে আরজিকরে বিভিন্ন বছর ধরে। আরজিকর মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি আশিস পাণ্ডের জন্য পঞ্চবান তৈরি করে রেখেছিল সিবিআই। হাউস স্টাফ হিসেবে আশিসের নিয়োগে অনিয়ম, সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতায় থ্রেড কালচার চালানো, জুনিয়রদের পাশাপাশি সিনিয়র ডাক্তারদের হুমকি, হাউস স্টাফ করে দেওয়ার নামে কাটমানি তোলা, তোলাবাজি ও ঘুষ নেওয়ার মতো একের পর এক চাঞ্চল্যকর দাবি করে সিবিআই। সিবিআই আইনজীবী বলেন, তদন্ত করতে গিয়ে সিবিআই জানতে পেরেছে 2023 ও 2024 পরপর 2 বছর আরজিকর মেডিকেলে হাউস স্টাফ হিসেবে আশিস পাণ্ডেকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু তার হাউস স্টাফ হওয়ার কোনো যোগ্যতাই ছিল না। সিবিআই আইনজীবী আরও জানান, তদন্ত করতে গিয়ে একাধিক মেডিকেল পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের বয়ান নেওয়া হয়েছে। তাদেরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আশিস পাণ্ডের বিরুদ্ধে। আর এই গোটা বিষয়টির মাথায় বসেছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতায় চলত হুমকি দেওয়া। আরও চাঞ্চল্যকর অভিযোগ করে এরপর সিবিআই আইনজীবী বলেন, শুধুমাত্র মেডিকেল পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদেরই নয়, সিনিয়র ডাক্তারদেরও হুমকি দিত এই আশিস পাণ্ডে। গ্রামে প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হতো। এরা দীর্ঘদিন ধরে সমস্ত কলেজে চক্র চালিয়েছে এবং আমাদের আন্দোলন এই লোকগুলোর বিরুদ্ধে। আমরা বারবারই বলছি, এই লোকগুলোকে না বের করতে পারলে, এই লোকগুলোকে তীব্র শাস্তি না দিতে পারলে ভবিষ্যতে আমরা আরেক অবহেলা আটকাতে পারবো না। তিলোত্তমার যে ঘটনা, এই নক্কারজনক ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার, এবং তার সঙ্গে এই যে লোকগুলো থ্রেড কালচার চালায়, এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত।
সিবিআই এর চাঞ্চল্যকর অভিযোগ শুনে আশিস পান্ডের আইনজীবী বলেন, জুনিয়র ছেলে সিনিয়র ডাক্তারদের হুমকি দেবে কি করে? উত্তরে সিবিআই আইনজীবী বলেন, হুমকি দেওয়ার কোনো বয়সসীমা হয় না। আশিস পান্ডের বিরুদ্ধে শুধু হুমকি নয়, তোলাবাজি ও ঘুষ নেওয়ার দাবিও করেন সিবিআই আইনজীবী। তিনি বলেন, আরজিকর হাসপাতালে ঘুষ চক্র, সিন্ডিকেট চক্র নিয়ন্ত্রণ করতেন আশিস পান্ডে। বয়ানে একাধিক মেডিকেল পড়ুয়া জানিয়েছেন তাদের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছিল। সন্দীপ ঘোষ সরাসরি কারো কাছ থেকে ঘুষ চাইতেন না। এই কাজের জন্য সামনে রেখেছিলেন আশিস পান্ডেকে। হাউস স্টাফ করে দেওয়ার নাম করে কাটমানি তোলা হতো। তখন আশিস পান্ডের আইনজীবী বলেন, সিবিআই যে অভিযোগ করছে আশিস পান্ডে হুমকি দিত, ঘুষ চাইতো, তোলাবাজি করত, তার প্রমাণ কোথায়? কারা এসে বলল? তখনই সিবিআই তদন্তকারী অফিসার মনীষ উপাধ্যায় উঠে আসেন। কেস ডায়েরি এগিয়ে দেন বিচারকের দিকে। তিনি বলেন, এতে সমস্ত অভিযোগকারীর বয়ান আছে। কেস ডায়েরিতে দেখে নিন, প্রত্যেকটা পাতা হাইলাইট করা আছে। বিচারক বলেন, এটা তদন্তের প্রাথমিক পর্যায়। আশা করি আরও তথ্য প্রমাণ সিবিআই জোগাড় করতে পারবে। তারপর তৃণমূল ছাত্র পরিষদের চিকিৎসক নেতা আশিস পান্ডেকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। প্রকাশ সিনহা ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আরজিকর কাণ্ড একটার পর একটা, কোনোদিন না শোনা, কোনোদিন না দেখা ঘটনাকে সামনে নিয়ে আসছে, যা দেখে বিস্ময়ে হতচকিত হয়ে যাচ্ছি আমরা। জীবনে শুনেছেন নামে ডাক্তার, কাজে তোলাবাজ, এবং তিনি তোলা তোলেন ডাক্তারবাবুদের কাছ থেকে। সিবিআইয়ের হাতে গ্রেফতার এই আশিস পান্ডে নাকি আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের এমন একজন পান্ডা, যিনি হাউস স্টাফ নিয়োগেও সন্দীপ ঘোষের হয়ে কাটমানি তুলতেন। আলিপুর কোর্টে দাঁড়িয়ে আজ সিবিআই বলল যে এই আরজিকরের থ্রেট কালচারের মূল পান্ডার নাম আশিস পান্ডে। আমি এই অনুষ্ঠান শুরু করব এমন একজনকে দিয়ে, যিনি স্বয়ং ভুক্তভোগী। দিনের পর দিন এই আশিস পান্ডের অত্যাচারের শিকার হতে হয়েছে যাকে, ব্যক্তিগতভাবেও ডক্টর তাপস প্রামাণিক। কিন্তু তার কাছে যাওয়ার আগে আমি শুরুতেই যেটা বলছিলাম, ধর্মতলায় ধুন্ধুমার, তার কারণ আপনারা জানেন যে মেট্রো চ্যানেলে বসে পড়েছেন এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা। তাদের অভিযোগ যে ওয়াই চ্যানেলে তাদের একজন সহযোগীকে পুলিশ মারধর করেছে, পুলিশকে ক্ষমা চাইতে হবে এই দাবি নিয়ে। সরাসরি আমার সহকর্মী সন্দীপ সরকারের কাছে চলে যাব। সন্দীপ, ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে, কি বলছেন জুনিয়র ডাক্তাররা, কি তাদের দাবি? মুষলধারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ সন্দীপ। আমি জুনিয়র ডাক্তারদের কাছে আসবো সুমনদা, তার আগে একবার ছবিটা দেখিয়ে নেব। তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে ধর্মতলার মোড়ের একাংশ অবরুদ্ধ হয়ে রয়েছে। মেট্রো চ্যানেল সম্পূর্ণভাবে জুনিয়র চিকিৎসকদের ভিড়ে এই মুহূর্তে ঠাসা। রাস্তায় তারা বসেছিলেন, প্রবল বৃষ্টি, বসে থাকতে পারেননি, দাঁড়িয়ে রয়েছেন ছাতা মাথায়, তারা আন্দোলন করছেন এখানে। কিন্তু কেন তারা এখানে আজকে বসে রয়েছেন? ওয়াই চ্যানেলে তাদের একটা কর্মসূচি ছিল, সেখানে একটি সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল, তার একটা প্রস্তুতি চলছিল। সেই প্রস্তুতির মাঝখানে পুলিশ এসে নাকি তাদের এক সতীর্থকে টেনে হিঁচড়ে তুলে দেয়। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস হালদার, কলকাতা মেডিকেল কলেজের আন্দোলনরত জুনিয়র ডাক্তার। দেবাশিস, আপনারা মেট্রো চ্যানেলে বসে পড়লেন কেন, এবং এরপরে কি পরিকল্পনা? আমাদের মেট্রো চ্যানেলে একটা অবস্থান বিক্ষোভ, অবস্থান মঞ্চ আমরা চালাবো, রাস্তা ব্লক না করে। এটা আগে থেকে ডিসাইডেড ছিল, যেটা আমরা বলতাম প্রেস কনফারেন্স করে আমরা করব। প্রেস কনফারেন্স একটু পরেই কর্মবিরতি সংক্রান্ত আমরা কি জিনিস ভেবেছি সেই সংক্রান্ত সব কিছু জিনিসই আমরা বলার প্রিপারেশন নিচ্ছিলাম। তো দেখা গেল যে স্টেজ বাঁধার যে ব্যাপারটা হচ্ছিল, খাট নিয়ে ডেকোরেটার্স আসছিল, তার সাথে আমাদের যে জুনিয়র ছিলেন সেই জুনিয়রকে হঠাৎ দেখলাম আমরা টেনে হিঁচড়ে মেরে লাথি মারা হলো। তো এই জায়গা থেকে আমরা, এবং পুলিশের সাথে কথা বলা হলো, তারা বলছে যে কারা মেরেছে, কী মরেছে তারা নাকি জানেন না। আমরা বলেছি যে ক্ষমা চাইতে হবে, তো তারা বলছে রিটেন দিন। আমরা এরপরে আমরা প্রেস কনফারেন্স করব, আগামী 10 মিনিটেই আমাদের সিদ্ধান্ত জানাবো। কিন্তু আমাদের বাকি সব দাবিগুলো যেমন ছিল, এই মুহূর্তে পুলিশকে কিন্তু নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমরা আমাদের অবস্থান বিক্ষোভ বলুন, অবস্থান মঞ্চ বলুন, কর্মবিরতি সংক্রান্ত যে বিষয় বলুন, আমরা এক্ষুনি প্রেস কনফারেন্স করে জানাবো। কিন্তু তার মাঝখানে যে ঘটনাটা ঘটলো, এটাই প্রমাণ করেছে যে কারুর সদিচ্ছা নেই। সদিচ্ছা থাকলে একজন জুনিয়র ডাক্তারকে এরকম রাস্তায় টানা হিঁচড়ে ফেলে লাথি কেউ মারতে পারতো না। আপনারা কি তাহলে এখানেই মঞ্চ প্রস্তুত করে অবস্থানে বসে যাবেন? এখানে কোনো জায়গা পুলিশের তরফ থেকে চিহ্নিত করে দিয়েছে আপনাদের? পুলিশ আমাদের ডোরিনা ক্রসিংয়ের সামনে যে জায়গা, সেই জায়গাটা আমরা বলেছিলাম যে এটা আমাদের প্রয়োজন। ওনারা, আমরা মেল করেছিলাম, তার জন্য পারমিশন দেওয়া হয়নি। আমরা বলি যে আমরা তো কারণ দেখানো হয় যে রাস্তা ব্লক হবে, আমরা বলি রাস্তা তো ব্লক করছি না আমরা। তো সেই জায়গা থেকে তারা বলেন যে ঠিক আছে, ওখানে আমাদের করতে দেওয়া হবে, এইটুকু এখনো অবধি জানিয়েছেন। কিন্তু ক্ষমা চাওয়ার বিষয়ে তারা এখনো কিচ্ছু বলছেন না। সেই মঞ্চ থেকে আপনারা কি করবেন? সেখানে সেই মঞ্চে অবস্থান কতদিনের জন্য? সেই মঞ্চ থেকে আমরা আমাদের যে দাবি দাওয়া নিয়ে আমাদের আন্দোলন চলছিল, সেই দাবি দাওয়া পূরণের জন্য একটা প্রত্যেক ঘন্টা মিনিট আমরা বেঁধে দিতে চাই, এটুকুই।
একটা ঘড়ি তারা সঙ্গে করে নিয়ে এসেছেন সুমনদা, ঘড়ি নিয়ে এসেছেন সন্দীপ। আমি বলছি যে নানা রকম জল্পনা, তো কেউ বলছিলেন সন্দীপ যে লাগাতার কর্মবিরতির পথ থেকে এবার অন্তত জুনিয়র ডাক্তাররা সরে যাবেন সেই সম্ভাবনা, কেউ বলছেন অনশন, কেউ বলছিলেন রিলে অনশন, কেউ বলছিলেন যে ওই ঘড়ির থেকে একটা জল্পনার সৃষ্টি হয়েছিল যে 24 ঘন্টা সময় দেওয়া হচ্ছে প্রশাসনকে, ইত্যাদি ইত্যাদি। কি হবে? দেবাশিস হালদার যেরকম বলছিলেন যে আর এটা নির্ধারিত সময় ছিল ওয়াই চ্যানেলে 8টার সময়, যে আর মিনিট 10-এর মধ্যে তারা প্রেস কনফারেন্স করছেন। আমি আবার একেবারে মূল প্রশ্নে আসব যে কর্মবিরতি, এই লাগাতার কর্মবিরতি উঠে যাওয়ার কি কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে, নাকি এই ধর্মতলায় এই মুহূর্তে আজকে এই 4 অক্টোবর যা হলো তাতে পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে, আরও সমাধান সূত্র থেকে দূরে সরে যাচ্ছে? কি মনে হচ্ছে তোমার? সুমনদা, সম্ভাবনা রয়েছে, কেননা কালকে রাত 10 ঘন্টা ধরে যে তাদের বৈঠক হয়েছে তাতে সিংহভাগ জুনিয়র ডাক্তার তারা এই মর্মে বক্তব্য রেখেছেন যে আন্দোলনের রূপরেখা, আন্দোলনের পদ্ধতি পরিবর্তন করা হোক, কিন্তু কর্মবিরতির রাস্তা থেকে সরে গেলে ভালো হয়। সিনিয়র চিকিৎসকেরা কনভেনশনে যে বক্তব্য রেখেছেন তারও নির্যাস এই একই, কর্মবিরতি থেকে সরে এসে অন্যভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কর্মবিরতি উঠে যাওয়ার সম্ভাবনাই কিন্তু তৈরি হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে তারা তাদের যে সিদ্ধান্ত জানাবেন, আর কিছুক্ষণের মধ্যেই প্রেস কনফারেন্স করে তারা সেটা জানাবেন, তার আগে এই পরিবর্তিত পরিস্থিতির কোনো প্রভাব তাতে পড়ে কিনা, নাকি তারা কর্মবিরতি থেকে সরে এসে আন্দোলনের অন্য রূপরেখা তৈরি করেন, আমরা সেদিকেই নজর দেব। ধন্যবাদ সন্দীপ। আপনাদের জানিয়ে রাখি, যে মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তাররা ঘোষণা করবেন সরাসরি এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে দেখাবো যে পরিস্থিতি আজকে এই ওয়াই চ্যানেলের অশান্তিকে কেন্দ্র করে সৃষ্টি হলো, তার আগে অবধি গোটা দিনে ঠিক কী হয়েছে এক ঝলকে। এক আন্দোলনরত জুনিয়র চিকিৎসককে টেনে হিঁচড়ে সরানোর অভিযোগ, পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের তুমুল বচসা। তারপর ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ ঘিরে শুক্রবার রাতে তৈরি হলো উত্তপ্ত পরিস্থিতি, যার জেরে পুলিশকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুললেন জুনিয়র ডাক্তাররা। আমাদের জুনিয়র, আমাদের সতীর্থ, আমাদের ভাই, তারা ওখানে ছিলেন, তাদেরকে হঠাৎ করে ওয়াই চ্যানেলের সামনে পুলিশ টেনে হিঁচড়ে লাঠি মারলো। আমরা প্রশ্ন করতে চাই যে আজকে একটা জুনিয়র ডাক্তারের গায়ে হাত উঠলো কিভাবে? এর জবাব কে দেবে? এর জবাব কে দেবে? অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমাদের জুনিয়রের গায়ে হাত উঠেছে, এটা আমরা কিন্তু ছেড়ে দেব না। ওয়াই চ্যানেলের ওখানে আমাদের জুনিয়র ডাক্তাররা ম্যাটাডোর এবং সেখানে যে লজিস্টিক সাপোর্ট থাকে তার গাড়িগুলি নিয়ে দাঁড়িয়েছিলেন। এই অবস্থায় পুলিশ এসে হুমকি দেয় ম্যাটাডোর চালকদেরকে যে এখানে গাড়ি এখান থেকে সরিয়ে নিতে হবে, এখানে রাখা যাবে না। তখন আমাদের সেখানে উপস্থিত জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ জানান, তাতে তারা জুনিয়র ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করেন, কার্যত চ্যাংদোলা করে রাস্তায় টানতে টানতে লাথি মেরে সরিয়ে দেওয়া হয়। আমাদের কলকাতা পুলিশের আধিকারিকদের সাথে কথা হয়েছে, দরকার হলে তাহলে আমাদেরকে গুলি করে দিন। জাস্ট দুজন একা ছিল বলে কলকাতা পুলিশ তার আসল রূপটা মুখোশ খুলে দেখিয়ে দিয়েছে। আমাদের তো পরিষ্কারভাবে আমরা প্রথম থেকে জানিয়ে আসছিলাম আজকে মিছিলের শেষে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি এখান থেকে অ্যানাউন্স করব। জুনিয়র ডাক্তারের গায়ে হাত তোলা হলো, তাকে রীতিমতো চ্যাংদোলা করে ফেলে দেওয়া হলো এবং তার বোন ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তাকে আমরা পরিষ্কার মনে করছি এটা আমাদের আন্দোলনকে দমন করে দেওয়ার একটা পদক্ষেপ। শুক্রবার এসএসকেএম হাসপাতালে জড়ো হয়ে সেখান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আমাদের ন্যায় বিচারের দাবি নিয়েই আমরা পথে নেমেছি এবং সেই ন্যায় বিচারের দাবিকে জোরালো করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং তার সাথে যে দাবিগুলো আছে, যে 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্ট নিয়ে যে বিস্তারিত দাবিগুলো আছে সেইগুলোকে নিয়ে আমরা পথে নেমেছি। মিছিল পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। এই মুহূর্তে মিছিল রয়েছে রবীন্দ্র সদনের কাছে। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকরাও কিন্তু অনেকে এই মিছিলে পা মিলিয়েছেন। কিন্তু মিছিল ধর্মতলার কাছে পৌঁছানোর পরে অশান্তি বাধে। অভিযোগ, ওয়াই চ্যানেলের কাছে এক জুনিয়র ডাক্তারকে হেনস্থা করে পুলিশ।
জুনিয়র ডাক্তারদের দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে টেনে হিঁচড়ে এক চিকিৎসক পড়ুয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এক পুলিশ কর্মী। স্যার কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা, ডাক্তার বলছে নিজে, হ্যাঁ ডাক্তার আছে আমরা, স্যার আপনি হ্যারাস করছেন স্যার, স্কুলে কিছু করছেন না। এর প্রতিবাদে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান জুনিয়র ডাক্তাররা। আজকে ওয়াই চ্যানেলে আমাদের যে পারমিশনটা নেওয়া ছিল, সেই ওয়াই চ্যানেলের পারমিশনে গাড়ি রাখা ছিল, আপনাদেরই লোকজন এসে সেই গাড়িগুলোকে ধুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়। বলে যে আপনারা কেন দাঁড়িয়ে আছেন, আমাদের কাছে ভিডিও আছে এবং সেখানে চ্যাংদোলা করে লাঠি মারা আজকে যেটা আপনারা প্রোগ্রাম ছিল সেটা আপনারা যেটা মেল করেছেন, আপনারা এসএসকেএম থেকে আপনারা এখানে আসেন, এই তো এখানে বসার কি কোনো আমাদের একটা সেপারেট পারমিশন নেওয়া আছে স্যার, সেটা ওয়াই চ্যানেলে নেওয়া আছে। সেই ওয়াই চ্যানেলে এই জিনিসটা কেন করা হলো, এই ঘটনাটা কেন হলো? সেটা আপনার 4টে পর্যন্ত ছিল। আমার কথা হচ্ছে স্যার, ওখানে জুনিয়র ডাক্তার দাঁড়িয়েছিলেন, এই মুহূর্তে ঘড়ির আমরা দেখতে পাচ্ছি জুনিয়র চিকিৎসকরা বসে বললেন ঘড়ির কাঁটায় 6টা 40 বসে বললেন জুনিয়র ডাক্তার। আমরা জাস্ট প্রেস কনফারেন্স হবে তার জন্য কয়েকটা খাট নিয়ে আসি, একটু কয়েকটা ত্রিপল নিয়ে আসি, দিয়ে ম্যাটারগুলো ওখানে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ করে 15-20 জন পুলিশ হঠাৎ করে এসে পড়ে। তারা এসে ম্যাটাডোরগুলোকে ধমকি দিতে থাকে যে তোমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবো, তোমরা ব্যবসা চালাচ্ছ, ব্যবসা বন্ধ করে দেবো, গাড়িগুলোকে সিজ করে দেবো। তখন আমি ওখানে থাকায় আমি বলি যে স্যার আমি মেডিকেল কলেজের ডক্টর, যা বলার বলুন, আমরাই বুক করেছি গাড়ি। তখন আমাকে কোনো উত্তর করা হয়নি, সদুত্তর দেওয়া হয়নি, ওদিককে বারবার থ্রেট করতে থাকে। আমি তখন বাধা দেওয়ার চেষ্টা করি, তখন আমায় কিছুজন মিলে টানা হিজড়ে চালু করে। আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রসেসিং করে আসার কথা ছিল এবং আমরা বলেছিলাম ওইখান থেকে আমরা আপনাদের প্রেসের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে আমাদের পরবর্তী কর্মসূচি সম্বন্ধে জানাবো। সেইখানে আমাদের দুজন জুনিয়র চিকিৎসক যারা ওখানে দাঁড়িয়েছিলেন, তার সঙ্গে একটা ভ্যান ছিল, তাদেরকে কার্যত গুন্ডামির কায়দায় সরিয়ে দেওয়া হলো। আমরা যে থ্রেড কালচারের কথা বলছি, সেই থ্রেড কালচার সব জায়গায় যে বিরাজমান সেটা দেখা গেল। কার্যত গুন্ডামির কায়দায় তাদেরকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হলো। তাদেরকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি। এরপরই ধর্মতলায় লাগাতার অবস্থান এবং 24 ঘন্টার মধ্যে সব দাবি পূরণ না হলে অনশনের পথে হাঁটার কথা ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি চলে যাব জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলন। সেই আন্দোলনের 57 দিন পেরিয়ে 58তম দিনে আমরা পড়েছি। আমরা মহালয়ার দিন যে মহা মিছিল ও মহা সমাবেশ, সেখান থেকে কিছু ঘোষণা করেছিলাম। আমরা বলেছিলাম আমাদের এই আন্দোলন, আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন, অভয়ার ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে আর একটাও যাতে অভয়া না হয় তা সুনিশ্চিত করার আন্দোলন। সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যে তোমাদের নতুন কি 10 দফা দাবি নাকি দেখা যাচ্ছে সেগুলো কি। আমরা বারবার বলেছি যে এই 10 দফা দাবি আসলে দুটো দাবি। প্রথম দাবি অভয়ার ন্যায় বিচার এবং বাকি প্রত্যেকটা দাবি জড়িয়ে আছে আর একটাও যাতে অভয়া না হয় তার জন্য। সেখানে কি কি রয়েছে? সেফটি সিকিউরিটি প্রশ্নে আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি আছে। আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী তারা বলছেন যে 26% নাকি কাজ হয়েছে, সিসিটিভি বসানো, বাথরুম তৈরি করা, রেস্টরুম তৈরি করা। আমরা যারা কার্যত প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে কাজ করছি, একটা দুটো কলেজ বাদ দিয়ে 26 কেন 6%ও কাজ হয়নি, 6%ও কাজ হয়নি। আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের সামনে যখন আমরা বসেছিলাম, তখন তার 9 নম্বর দিনে আমাদের সার্ভাইলেন্স করার জন্য রাতারাতি 30টা সিসিটিভি বসতে পেরেছিল। কিন্তু এতদিন আন্দোলন হওয়ার পরে, এতদিন আন্দোলন চলার পরেও, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই সামান্য কাজটুকু এগোলো না। দ্বিতীয় কি দাবি আমরা করেছিলাম? আমরা বলেছিলাম আমাদের যে সেফটি সিকিউরিটি সেটা আসলে রোগী পরিষেবার সাথে যুক্ত। রোগী পরিষেবা যদি উন্নতি করতে হয়, রোগী পরিষেবা যদি উন্নত করা যায়, সেন্ট্রাল রেফারেল সিস্টেমের মাধ্যমে রোগীর রেফারেল সিস্টেম যাতে ঠিক করা হয়, হয়রানি দূর করা যায়, অ্যাক্টিভ বেড স্ট্যাটাস যাতে তারা দেখতে পান,
তাহলে তাদের রাগ অনেক কমবে। তাদের রাগ কিসের জন্য হয়? একজন রোগী যে এই যে চিকিৎসা ব্যবস্থায় আসেন তাদের রাগ হয় এই কারণে যে তাদের দুয়ারে দুয়ারে কড়া নেড়ে শেষ পর্যন্ত যখন আসেন কোনো একটা রোগীর মৃত্যু যেমন ঘটে সেই দুঃখ তারা পান, আমরাও পাই, তার রাগের সামনে পড়ি আমরা। সেই জন্য আমরা এই দাবিগুলি করেছিলাম। আমাদের 10 দফা দাবির মধ্যে কিন্তু এই দাবিগুলো রয়েছে। আমরা বলেছিলাম ভয়ের রাজনীতি দূর হোক, থ্রেট কালচার দূর হোক। কি বলেছি? যে প্রত্যেকটা কলেজে এই যে অভিযোগগুলো আসছে তাদের বিরুদ্ধে একটা সেন্ট্রাল ডিরেক্টিভ আসতে হবে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে হবে। আরডিএ রেসিডেন্ট ডাক্তারদের জন্য আরডিএ নির্বাচন এবং ইউজি স্টুডেন্টদের জন্য স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন সুনিশ্চিত করতে হবে। আপনারা বলবেন এটা অভয়ার ন্যায় বিচারের দাবির সাথে কিভাবে সম্পর্কযুক্ত? কিভাবে? আমরা বলছি কিভাবে। আজকে গতকাল আশিস পান্ডে অর্থনৈতিক দুর্নীতির দায়ে সিবিআই এর দ্বারা গ্রেপ্তার হয়েছে। এই হচ্ছে সেই লোক যে আরজি করে থ্রেট কালচারের মাথায় ছিল। এই লোকগুলোকে সন্দীপ ঘোষের মতো লোকেরা সিলেক্ট করে করে একটা সিন্ডিকেট চালাচ্ছিল। তার মানে কি দাঁড়ালো? আমরা যদি একটা গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে পারি আসলে তাহলে এই থ্রেট কালচারকে অনেকাংশে আমরা স্ট্রাকচারালি দূর করতে পারবো। এই সামান্যগুলো তো দাবি। এই দাবি মানার জন্য আমাদের এত আন্দোলন করতে হয় এত দিন ধরে। তারপর কি দাঁড়ালো? সাগর দত্ত একটা ঘটনা ঘটলো। সাগর দত্ত একজন রোগী, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর কিভাবে হলো সে ব্যাপারটা? আইসিইউতে বেড ছিল না, আইসিইউ রেফার পাঠানো হলো। রেফার পাঠিয়ে যেহেতু সেখানে বেড নেই সেখানেই অপ্রাণ চেষ্টা করা হলো, 45 মিনিট ধরে সিপিআর দেওয়া হলো, তিনি মারা গেলেন। তার যে ক্ষুদ্র পরিজন তাদের সামনে পড়লাম আমরা জুনিয়র ডাক্তাররা। তার সাথে পিছনে কাদের ব্যাকআপে আমরা জানি না বেশ কিছু গুন্ডা বাহিনী ঢুকলো। সেখানে আমাদের মহিলা সহকর্মীদের বলা হলো আরজিকর বানিয়ে দেওয়া হবে, অভয়া বানিয়ে দেওয়া হবে। এই গোটা জিনিসটা থেকে আমরা কিন্তু আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হলাম। অথচ সুপ্রিম কোর্টে কি বলা হলো? যে ডাক্তাররা নাকি বেড দেয়নি। একজন রোগীকে বেড দেওয়ার দায়িত্ব ডাক্তারদের। ওই বেডগুলো কারা ঠিক করে? একটা হাসপাতালে কটা বেড থাকবে সেটা কিভাবে ঠিক হয়? এই দায় কার? আসলে সরকার আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন, ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন তাকে ভয় পেয়েছে এবং সেই ভয় পেয়ে আমাদের গণশত্রু বানাতে চাইছে। আমাদের বলতে চাইছে যে ডাক্তার এক পক্ষ, রোগী আর এক পক্ষ, লড়িয়ে দিতে চাইছে। আমরা স্পষ্ট জানাতে চাই যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে যারা রাস্তায় রয়েছি, সেটা ডাক্তার, সেটা জুনিয়র হোক, সিনিয়র হোক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী, রোগীর পরিজন, প্রত্যেকটা মানুষ সবাই আসলে একটা পক্ষ, অভয়া পক্ষ। আর তার উল্টো দিকে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা সরকার। সরকার ঠিক করুক যে তারা এই পক্ষে থাকবেন, আমাদের পক্ষে থাকবেন, নাকি আমাদের গণশত্রু বানাতে চাইবেন। আমরা আজকে এখান থেকে যে কর্মসূচির কথা ঘোষণা করেছি সেটা এবার আমাদের জানিয়ে দিতে চাই। আমরা দেখলাম যে যেদিকে সুপ্রিম কোর্টে এই গোটা বিষয়টা হলো, আমাদের বহু আগে থেকে দাবি ছিল যে স্বাস্থ্য দুর্নীতির দায় নিয়ে যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম, তিনি ওই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন। তিনিও দায় চাপালেন কি? যে ওই রোগী মৃত্যুর দায় সব ডাক্তারদের। আমরা এটা আবার মনে করিয়ে দিতে চাই, আমাদের দাবির মধ্যে যেমন ছিল এই থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই, সেফটি সিকিউরিটির লড়াই, ঠিক তেমনি এই স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে থাকা এই নারায়ণ স্বরূপ নিগম প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, তাকে কিন্তু অপসারণ করতে হবে। এই দাবি কিন্তু আমরা রেখেছি, এই দাবি কিন্তু আমাদের 10 দফা দাবির মধ্যে রয়েছে। এরপর আসি তার পরের কথায়। আমরা মহাসমাবেশ থেকেই ঘোষণা করেছিলাম, সেদিনকে এত মানুষের ঢল, এত সাধারণ মানুষ, প্রত্যেকের যে বুকের আগুন, প্রত্যেকের যে আবেগ, সেই আগুন নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এটা একটা গণ আন্দোলন। ফলত সেই গণ আন্দোলনকে মর্যাদা দিতে আমরা যে রোগী যারা রয়েছেন তাদের প্রত্যেকের কথা ভেবে আমরা ঠিক করেছিলাম এবং গতকাল আমরা জিবি করে ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই,
তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি, কিন্তু তার সাথে সাথে একই সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি। কি করছি? আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই ধর্মতলায় ডরিনা ক্রসিং এ এই সামনে আমরা জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। এখানে আমরা বসে থাকবো, আমরা কাজে ফিরছি, আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা কাজও করছি এবং আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি। সেই রাস্তাটা হচ্ছে এই জায়গা। সেইখানে আমরা আজকে একটা ঘড়ি নিয়ে আমরা এসেছি। এই ঘড়ির তাৎপর্য কি? আমরা বলেছি প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে, প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে। সেই জন্য এই ঘড়িটা আমরা এই অবস্থান মঞ্চে আমরা রাখবো এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে এই যে অভয়পক্ষ, এই যে ডাক্তার, রোগী, নার্স, সাধারণ মানুষ সবার পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো, আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। আমরা নিজেদের জীবন বাজি রেখে প্রমাণ করব যে আমাদের যে আন্দোলন, এই যে বলা হচ্ছে রাজনৈতিক কালিমা লিপ্ত, আমাদের আর কি করার ছিল? আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছিলাম। আমরা সবার কথা ভেবে রোগীর পরিজনের কথা ভেবে এবং আমাদের নিজেদের এথিক্স, আমরা যে যন্ত্রণা ক্লিষ্ট, রাজ্য সরকার এটার সুযোগ নিচ্ছে যে আমাদের যে যন্ত্রণা, আমরা যে চিকিৎসা করতে পারছি না, আমরা চাইছে যে বারবার এরকম প্রভোগ করা হোক এবং আমরা যাতে না ফিরতে পারি। আমরা আজকে প্রমাণ করব। আমরা ঘড়ি বেঁধে দিচ্ছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রাখবো। আমরা দেখব আমাদের দাবি মানতে, এই কটা সামান্য দাবি মানতে আমাদের জীবন কেন বাজি রাখতে হলো সেটা সাধারণ জনগণ বুঝে নেবে। এরপর আসি আজকের ঘটনায়। এই কথা বলার কথা ছিল আমাদের অনেক আগে। আজকে এসএসকেএম থেকে মিছিল করে এসে আমাদের এখানে অবস্থান মঞ্চে বসার কথা ছিল এবং সেখান থেকেই এই ঘোষণা করার কথা ছিল। আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের যে স্টেজ বানানো হবে তার জন্য খাট নিয়ে আসার জন্য ডেকোরেটর্স আসছিল, তার সাথে আমাদের জুনিয়র, আমাদের সতীর্থ, আমাদের ভাই তারা ওখানে ছিলেন। তাদেরকে হঠাৎ করে ওয়াই চ্যানেলের সামনে দেখুন, এই মুহূর্তে সব থেকে বড় খবর, লাগাতার কর্মবিরতি একদিকে প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। রিপিট, লাগাতার কর্মবিরতি যেটা চলছিল প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি তারা ডেডলাইন বেঁধে দিলেন সরকারকে 24 ঘন্টায়, যে 24 ঘন্টার মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাদের 10 দফা দাবি ইতিমধ্যেই তারা সামনে এনেছেন, তাহলে তারা আমরণ অনশনের পথে যাবেন। লাগাতার কর্মবিরতি প্রত্যাহার, আমরণ অনশনের পথে যাবেন। দেবাশিস হালদার বলছিলেন জীবন বাজি রাখবেন, আমরণ অনশনের পথে যাবেন। আমার কয়েক সেকেন্ডের জন্য আরও আশঙ্কা হচ্ছিল 90s সেই সংরক্ষণ বিরোধী আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছিল, কিন্তু আমি বলছি একটা জায়গায় বোধহয় আমি রাহুলকে দিয়ে শুরু করব। রাহুল, প্রত্যেকের একমত হওয়ার আছে, সেটা হচ্ছে একটা স্বস্তির খবর, সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের ওপর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো অনেকাংশে নির্ভরশীল, কার্যত দাঁড়িয়ে থাকে, তাদের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। অর্থাৎ ভুক্তভোগী মানেই জানেন যে এই পুজোর সময়, বিশেষ করে পুজোর উইকেন্ডে সাধারণ মানুষের চিকিৎসা ক্ষেত্রে প্রবল অসুবিধে হয়। তার কারণ বেশিরভাগ শুধু সরকারি না, সরকারি তো বটেই, বেসরকারি হাসপাতালের প্রচুর ডাক্তারবাবু সিনিয়র যারা, তাদের সঙ্গে জুনিয়রদের মেলবন্ধন, তারা একটা বড় অংশ থাকেন না, যার ফলে কার্যত গোটা সিস্টেমটা জুনিয়র ডাক্তাররা চালান। আজকে তারা এই মুহূর্তে কর্মবিরতি প্রত্যাহার করলেন। সুতরাং মানুষের অসুবিধের যে কথাটা বলা হচ্ছিল, যে যুক্তিটা দেয়া হচ্ছিল, সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তি। পাশাপাশি আবার সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন রাহুল একেবারে স্পষ্ট ভাষায়, যে আমরণ অনশনের পথে তারা 24 ঘন্টা সময় দিলেন, ঘড়ি, প্রতীকী ঘড়ি দেখিয়ে আমরণ অনশনে তারা যেতে পারেন সরকার দাবি পূরণ না করলে। দেখো, প্রথম তো আমিও সাধুবাদ জানাবো যারা এই আন্দোলন কর্মবিরতি প্রত্যাহার করলেন। তো আমার কতগুলো প্রশ্ন খুব সহমতে মনে আসে।
প্রথম কথা, যে কারণে আন্দোলন শুরু, যে নির্যাতিতার ফাঁসির দাবি বা তার দোষীদের ধরার জন্য আন্দোলন শুরু, সেখানে দাঁড়িয়ে যদি 4 দিনের পুলিশ অপদার্থতা, ওদের কথায় আজকে যদি আন্দোলন চলে, তাহলে 58 দিন পর এই যে এত বড় অপদার্থতা 58 দিন ঘুমিয়ে থাকলো, তার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে না কেন? পর যারা ধরা পড়ছে তারা তো একেবারে আগমার্কা তৃণমূলী। না, আমি বলি বেশ আশিস পান্ডের মতো। আমি সময়ের কথা বলছি সুমন। দ্বিতীয় কথা, আজকে দাঁড়িয়ে যদি এই যে থ্রেট কালচারের কথা শুনছি, তাহলে রাজ্য সরকারের কাছে বাজি কারা? রাজ্য সরকারের কাছে এই দাবি দেওয়ার মাঝখানে বাজি সেই প্রান্তিক মানুষগুলো যারা পরিষেবা পাবে না, যাদের কাছে পরিষেবা দেওয়ার না কথা বলার মোটামুটি একটা হুমকি আসছে রাজ্যের কাছে যে আমরা কাজ করব না। আমি বলছি সেই বাজিতে রাজ্য সরকারই তো জিতলো না। আজকে তাদের সেই গরিব মানুষগুলোর কথা ভেবেই তো আন্দোলন প্রত্যাহার করা হলো। তার মানে কি বাজিটা কারা ছিল? আজকে যদি এখানে দাঁড়িয়ে ওনারা এই মুহূর্তে আন্দোলন করতে থাকেন বা 24 ঘন্টা আমরণ অনশনের পথে যান, এর আলটিমেটলি উৎসটা কি? পণ মানে বন্দিপণ রাখা হয়েছিল তো গরিব মানুষকে। দেখো সুমন, আমি পণ বন্দি গরিব মানুষ। আমরা রাজ্য সরকার রাখেনি সুমন, কেন রাজ্য সরকার মানলো তো জুনিয়র ডাক্তাররা। প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার বারবার বলেছিল কর্মবিরতি প্রত্যাহার করতে, কেন? তার জন্য বাজি হয়ে দাঁড়াচ্ছে বা থ্রেট হচ্ছে সবচেয়ে বেশি কাদের? সেই প্রান্তিক মানুষরা, সেই গরিব মানুষরা যারা একদম 100% একমত। তার কারণ হচ্ছে যে ধরো আরজি করে শুধু মানে আউটডোর না, আউটডোরে প্রতিদিন 7000 রোগী আসেন, আমি তোমায় বাড়তি সময় দেবো। এসএসকেএম এর আউটডোরে 9000 রোগী আসেন, এনআরএস এর আউটডোরে 6000, ন্যাশনাল মেডিকেলের গড়ে 5000 এবং কলকাতা মেডিকেল কলেজে গড়ে 8000। এই মানুষরা ভুক্তভোগী হচ্ছিলেন, কিন্তু তাদের কথা ভেবে যখন প্রত্যাহার করছে তখন তুমি শুনলে যে তারা বলছেন যে সুপ্রিম কোর্টে যা জানানো হয়েছে, অর্থাৎ সিসিটিভির কাজ 26% হয়েছে, সেটা 6% হয়নি। সুমন, একটা কথা আমাদের এখানে ভুলে যাচ্ছে হয়তো, যে বিষয়টা বিচারাধীন কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিচার হচ্ছে এবং সুপ্রিম কোর্ট বারবার বলেছেন, তুমি আদেশ বলো বা অনুরোধ বলো, যে সুপ্রিম কোর্টে বলা হয়েছে কোনো রকম জরুরি অবস্থা শুধু নয়, কোনো বিভাজন না করে ডাক্তারদের ফিরে আসতে, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু সুপ্রিম কোর্টে, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মিথ্যাচার হয়েছে, দুপক্ষের মিথ্যাচার। কিরাম মিথ্যাচার? স্টুডেন্টদের যিনি রাকেশ ত্রিবেদী সরকারের আইনজীবী, তিনি বলছেন যে জুনিয়র চিকিৎসক আইপিডি এবং ওপিডিতে কাজে যোগ যায়নি, উইচ ইজ ফ্যাকচুয়ালি কারেক্ট। এক সেকেন্ড, আমি সরকার সমর্থন করছি। উল্টো দিকে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলছেন যে 100% জুনিয়র ডাক্তাররা চিকিৎসায় ফিরেছেন, পুরোদমে কাজ করছেন এবং শুধু জরুরি পরিষেবা নয়, ওপিডি আইপিডিতে স্বাভাবিকভাবে কাজ করছেন। সেদিনও বলেছি এটা মিথ্যাচার। আবার উল্টো দিকে দেখো কি ভয়ঙ্কর মিথ্যাচার, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সরকার পক্ষ সাগর দত্তের ঘটনার জন্য জুনিয়র ডাক্তারদের দায়ী করছেন। সেদিন তো আইসিইউতে বেড ছিল না, এটা জুনিয়র ডাক্তাররা দায়ী হতে পারে না। কথা বলছো সুমন, মানে মিথ্যাচার করেছেন সেদিন। ইন্দিরা জয়সিং কিন্তু স্বাগত দত্তের কথা একবার উল্লেখ করেননি সুপ্রিম কোর্টে? না, করেননি তো। হ্যাঁ, সেটাই বলছি। কিন্তু সরকার পক্ষ তা বলে মিথ্যাচার করবে না। এবার সরকার পক্ষের যে অনুরোধ, যে কন্টেন্ট বেসিক্যালি, সেখানে দাঁড়িয়ে যে সরকার পক্ষ বারবার বলা হয়েছে যে জুনিয়র ডাক্তাররা দেখেননি বলে স্বাগত দত্তের রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু তুমিও দেখেছো সুপ্রিম কোর্টে, এর মধ্যে কি বলবে? আমি একটু বলি, সদিচ্ছা ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওদের সাথে বসছিলেন, ওনাদের দাবি ছিল 5 দফা। এখানে বসে আছেন, 5 দফা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4 দফা দাবি মেনে নিয়েছিলেন এবং তখন কিন্তু এই দফা ছিল না। এই দাবি দফা করতে করতে দফা রফা হয়ে যাবে, তার জন্য ভুগবে কি প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ। কিন্তু আমি বলছি স্বাস্থ্য দপ্তরের দফা রফা হয়ে গেছে, এটা তো পরের পর রিপোর্টে দেখা যাচ্ছে। আমি একবার সুপ্রিম কোর্টে যে ছিল আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে যাব। সব্যসাচী ঠিক কি বলবে এই মুহূর্তে মামলা যেখানে দাঁড়িয়ে, এই মুহূর্তে এই জটিলতা যেখানে দাঁড়িয়ে? আমি আবার দর্শকদের বলবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন, লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করেছেন, আন্দোলন প্রত্যাহার করেননি। তারা সেইখানে 24 ঘন্টার সময়সীমা ডেডলাইন দিয়েছেন সরকারকে, যদি ডেডলাইন পূরণ না হয় আমরণ অনশনে কাল থেকে তারা বসবেন। সব্যসাচী, দেখুন, মহামান্য সুপ্রিম কোর্টের সামনে সেদিনকে রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি প্রাজ্ঞ আইনজীবী ছিলেন, তিনি একদম নির্জলা মিথ্যাচার করেছেন। মিথ্যাচারটা এটাই যে জুনিয়র ডাক্তারবাবুরা সহযোগিতা করছেন না, তারা এখনো পর্যন্ত কাজে যোগ দিচ্ছেন না, যেটা পার্শিয়ালি রং, কারণ জুনিয়র ডাক্তারবাবুরা কাজে যোগ দিয়েছিলেন। এবং দ্বিতীয় কথা, যেটা জুনিয়র ডাক্তারবাবুদের সাথে সরকারের যে আলোচনা, সেই আলোচনাটা চলছিল, আলোচনা চলতে চলতেই 5 দফা দাবির মধ্যে অনেকগুলো দাবি সমাধান হয়েছে, কিছু দাবি তাদের ছিল, তারা সেই দাবিগুলো নিয়ে তাদের লড়াই আন্দোলন। কিন্তু ইন্দিরা জয়সিং একটা কথা বলেছেন যেটা সঠিক নয়, যে ওপিডি আইপিডিতে সম্পূর্ণ স্বাভাবিকভাবে কাজে যোগ দেননি তারা। ইনকারেক্ট, একদম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং
এমার্জেন্সি ডিউটির সঙ্গে এসেনশিয়াল ডিউটি এই জায়গাটাকে জড়িয়ে নিয়ে একটা গন্ডগোল শুরু করবার চেষ্টা হচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়টা কি জানেন, ওনাদের দাবির মধ্যে ওই 5 দফা দাবির একটা দাবি ছিল এই হেলথ সেক্রেটারির অপসারণ। সুপ্রিম কোর্টে আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেই হেলথ সেক্রেটারি তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন রাজ্য সরকারের মাননীয় কৌশলীকে যে আপনি বলুন 26%। এই হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম মহাশয় তিনি সুপ্রিম কোর্টে সেদিন প্রেজেন্ট, তাদের দাবির মধ্যে এটা রয়েছে। আজকে যে কথাটা আসছে দেখুন, গত পরশুদিনও আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে একটা ভয়ানক কাণ্ড ঘটেছে, নির্মম কাণ্ড, সারা দেশ জুড়ে হচ্ছে, আমাদের দেশে আইনও আছে। পশ্চিমবঙ্গে মিরাটে 250 জন জুনিয়র ডাক্তার একদিনে পদত্যাগ করলেন। এই যে ঘটনাগুলো ঘটছে, কিন্তু এর একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স হচ্ছে পশ্চিমবঙ্গের আরজিকরের ঘটনার সাথে বাকি জায়গার অ্যাট্যাকগুলো দেখবেন এগুলো পেশেন্ট পার্টি মব, তাদের ভায়োলেন্স অন ডক্টরস। কিন্তু এখানে কনসিয়াসলি ডাক্তারবাবুদের একটা সেকশন ইন কনাইভেন্স উইথ হেডস অফ হেলথ ডিপার্টমেন্ট একেবারে রাষ্ট্রীয় কায়দায় এই রকম একটা ব্যবস্থা কায়েম করা হয়েছে যেখানে দুর্নীতি এবং খুন, ধর্ষণ, রাহাজানি সমস্ত কিছু এক জায়গায় চলে আসছে। তাহলে এই দুটো এক্সিস্টিং লতেও এটা সম্ভবত সমাধান করা সম্ভব নয়, কারণ আইনগুলো তৈরি করা হয়েছিল এটা ভেবে যে মব অ্যাটাক হলে ডাক্তারবাবুদের উপর কিভাবে আমরা তুমি বলছো এই সমস্যার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইউনিক সমস্যা, সমাধানটা সেই কারণে কঠিন। হ্যাঁ নিশ্চয়ই, আমরা যারা দাবি করছি ওর সাথে আমি একদম একমত, যারা এখানে যে কোনো দল করি না কেন, যে ধর্ষক মুক্ত সমাজ চাই, নতুন করে তিলোত্তমা নির্ভয় বা অভয় যেন না জন্মায়। আজকে দাঁড়িয়ে সেখান থেকে কোথাও ন্যারেটিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আজকে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের দাবি কোথাও ইলেকশন হবে বা কোথাও সিকিউরিটি হতে পারে, আমি বলছি না সিকিউরিটি অ্যাপসের গল্প আসতেই পারে, কিন্তু কোথাও একদম সেটা হারিয়ে যাচ্ছে। না, কিচ্ছু হারায়নি। 10 দফার প্রথম দফা হচ্ছে তিলোত্তমার যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি। শুধু তা নয়, একেবারে পরিষ্কার যে, এবং শুধু তাই নয়, এই যে তদন্তের কথা রাহুল বলছিল যে সিবিআই তদন্তের গতির দিকে কেন আঙুল তুলছেন না, তুলছেন তো। প্রথম দাবি হচ্ছে দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত স্বচ্ছতার সঙ্গে ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। সেই জন্যই তো সিবিআই অফিস কলকাতায় যেটা সিজিও কমপ্লেক্স, সেই অভিযান হয়েছিল। আমি দ্রুত একবার দেখাবো, আমি যেহেতু ঘটনায় আসছি, কেন ইউনিক এই অভয়া নিজের জীবন দিয়ে কার্যত ওই বলছিলাম না প্যান্ডোরার বাক্স খুলে দিল। কেন ইউনিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্যা, তার কারণ হচ্ছে ওই আশিস পাণ্ডে এবং আশিস পাণ্ডেরা। এই আশিস পাণ্ডেরা যিনি টিএমসিপির আরজিকর ইউনিটের একেবারে প্রেসিডেন্ট 2021 সাল থেকে 9ই আগস্ট ওই সেমিনার রুমের বাইরে সন্দীপ ঘোষের সঙ্গে ছিলেন। তারপর আরেকটা কাহানি মে টুইস্ট আছে, সেটা আসবো, কিন্তু তার আগে পরের প্রতিবেদন। একজন চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসকদেরই ভয় দেখানো, তাদের থেকে টাকা তোলা, কাটমানি নেওয়ার মতো অভিযোগ। এও সম্ভব? আরজিকর কাণ্ডের পরতে নতুন চমক, নতুন মোড়। আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে দুর্নীতির সিন্ডিকেট চালানোর সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আশিসের। সিন্ডিকেট চালানোর জন্য বিভিন্ন সময় সন্দীপ ঘোষ যাদের নির্দেশ দিতেন তাদের একজন এই আশিস। আশিস পাণ্ডে একটা নাম, আমরা চেয়েছিলাম যে কোনো দুর্নীতির সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা কিংবা এই রেপ মার্ডারের ব্যাপারে যতজন জড়িত থাকে, শুধুমাত্র এই একটা আশিস পাণ্ডে বা কে মাথা কে এরকম নয়, যতজন জড়িত আছে মাথা কান লেজ সবাইকে ধরা হোক, সবাইকে অ্যারেস্ট করা হোক। এইরকম অন্যায় আর কখনোই না ঘটে, তার জন্য দৃষ্টান্তমূলক যেটা করার সেটা করুক। আশিস পাণ্ডের এগেনস্টে অভিযোগ আজকে একদিনের নয়, বহু বছরের অভিযোগ, বহু রকম দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত আছেন। সন্দীপ ঘোষের তথাকথিত ডান হাত বাঁ হাত বলতে যাদেরকে বোঝা যায়, আশিস পাণ্ডে কোনো একটি বিশেষ হাত যে এই কাণ্ডগুলো করতেন। যদি একটা নিরপেক্ষ তদন্ত হয় তাহলে আশিস পাণ্ডের বিরুদ্ধে আরও অভিযোগ প্রমাণিত হবে এবং হয়তো আগামী দিনে সে 9 তারিখের ঘটনার জন্য অ্যারেস্ট হবে। আশিস পাণ্ডে আরজিকর মেডিকেলের হাউস স্টাফ, সেখানকার টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট। আশিস পাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলাতেও এজেন্সির নজরে ছিলেন। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ 9ই আগস্টের একটি ছবি ভাইরাল হয়। তাতে আশিস পাণ্ডেকে সেমিনার রুমের বাইরে দেখা গিয়েছিল সন্দীপ ঘোষের সঙ্গে। 9ই আগস্ট সকালে আরজিকর মেডিকেলের নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়।
ওই দিন বেলা 12টায় সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরের দিন অর্থাৎ 10ই আগস্ট সকাল 11টায় হোটেল থেকে চেক আউট করেন টিএমসিপি নেতা। চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এর আগে সিবিআই আশিসকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, মোবাইল ফোন খতিয়ে দেখে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য সামনে এসেছে। এর পাশাপাশি আরজিকর মেডিকেলে থ্রেট কালচারের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে নেতা আশিস পান্ডের বিরুদ্ধে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, আশিস থ্রেট কালচারের একজন মাথা। সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের তরফে রাজ্য সরকারের কাছে চিকিৎসক সম্প্রদায়ের শত্রু বলে যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে আরজিকর মেডিকেল কলেজে 11 নম্বরে নাম রয়েছে এই আশিস পান্ডের। 2021 সালে তৎকালীন ফাইনাল ইয়ার ছাত্র আশিস পান্ডে অন ডিউটি ডক্টর মৈনাক রায়কে দলবদ্ধভাবে এবং নির্মমভাবে মারধর করে। আশিস পান্ডে টিএমসিপি ইউনিটের নাম করে ভয় দেখিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষায় বারবার ফেল করিয়েছে। আমার মতের সাথে মতের মিল না হলে জুনিয়রদের স্বরকে রুদ্ধ করা, তাদেরকে হোস্টেল থেকে বের করে দেওয়া। এমনও হয়েছে আরজি করে মহিলা হোস্টেল থেকে মেয়েদেরকে বের করে দেওয়া হয়েছে, সেই জায়গায় অন্য স্ট্রাকচার বানানো হয়েছে, সেই জায়গায় জিম বানানো হয়েছে। ফ্রেশার্স, সমাবর্তন, সমস্ত জায়গাগুলোতে টাকা তোলা এবং সেগুলোর জন্য রীতিমতো জোর জুলুম করা। এরই সাথে একই হোস্টেলে গিয়ে ভাঙচুর, হোস্টেলে গিয়ে হোস্টেলের ছেলেদেরকে মারধর করা, তাদেরকে তাদের বাড়িতে ফোন করে হুমকি দেওয়া। আরজিকর মেডিকেলে থ্রেট কালচারের অভিযোগে গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন এই আশিস পান্ডে। 25শে সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ শেষে বেরোনোর সময় আশিস পান্ডেকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা। ওঠে চোর চোর স্লোগানও। পরিস্থিতি এমন হয় যে আশিসকে কর্ডন করে বের করে নিয়ে যেতে হয় সিআইএসএফ জওয়ানদের। সেই আশিস পান্ডেকেই বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে সিবিআই। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আপনাদের মনে থাকবে যে 9ই আগস্ট তিলোত্তমার ওই ভয়াবহ মৃত্যুর ঘটনা সামনে আসার পর জুনিয়র ডাক্তারদের একটা জিবি মিটিং হয়। সেই জিবি মিটিংয়ের অডিও বাইরে প্রকাশ্যে চলে আসে, আপনাদের শুনিয়েছি সেটা। সেই অডিওতে দেখা যায় যে আশিস পান্ডের নেতৃত্বে কার্যত গুন্ডামি চলে এবং প্রত্যেক জুনিয়র ডাক্তার যারা মুখ খুলতে চেয়েছিলেন, যারা কি ঘটেছে জানতে চেয়েছিলেন অথবা জানাতে চেয়েছিলেন, তাদের হুমকি দেওয়া হয় যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা শব্দও বলা যাবে না। এই হচ্ছে আশিস পান্ডে। কিন্তু আশিস পান্ডে টিএমসিপি শুধু পান্ডা নন, সেইখানে তাকে যেতে বলেছিলেন রোগী কল্যাণ সমিতির তৎকালীন সভাপতি এবং তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। সুদীপ্ত রায় নিজে অন ক্যামেরায় এবিপি আনন্দকে সে কথা বলেছিলেন, দেখাবো। আপনি কি আশিস পান্ডেকে ফোন করেছিলেন এবং ওই দিন যাওয়ার জন্য বলেছিলেন? ঘটনা যখন আমি শুনেছিলাম যে 10টার পরে, তখন আমি তো বললাম যে আমি স্তম্ভিত হয়ে যাই এবং আশিস পান্ডে আমাদের ইউনিটের সভাপতি, ছাত্র পরিষদ ইউনিট, আমি ওকে জানতে চাইলাম যে তুই কোথায়। তখন আশিস পান্ডে বললো যে আমি শিয়ালদা স্টেশনে। তখন আমি ওকে বলি যে এটা শুনেছিস? বললো না, শুনিনি। আপনি কি ওকে যাওয়ার জন্য বলেছিলেন? তো যাবেই, তো সভাপতি যাবে, নিজের কলেজে যখন একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই যাবে। আমি আমার সঙ্গে কথা হয়নি। আশিসকে কি যাওয়ার জন্য ফোনে কথা বলার পর আপনি বলেছিলেন যেতে? সেটা স্বাভাবিক। সেটা আমি ডক্টর তাপস প্রামাণিকের কাছে যাব। ডক্টর প্রামাণিক, এক হচ্ছে সিবিআই আজকে কোর্টে অভিযোগ করছে যে এই আশিস পান্ডে হাউস স্টাফশিপ করিয়ে দেবে বলে জুনিয়র ডাক্তারবাবুদের কাছ থেকে সরাসরি টাকা তুলত এবং সিনিয়র ডাক্তারবাবুদের তাদের আদেশ না পালন করলে বা এই আশিস পান্ডেদের কথা না শুনলে বা প্রত্যন্ত জায়গায় বদলি করে দেওয়ার হুমকি দিত। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ঠিক? দেখুন, মাননীয় আমাদের এমএলএ বা আরকেএসের চেয়ারম্যান উনি কিন্তু স্তম্ভিত হয়ে একজন গুন্ডাকেই পাঠিয়েছিল। আমি এই আশিস পান্ডেকে চিকিৎসক বলতে রাজি নই, আমাকে ক্ষমা করবেন, আমি 3টে টার্ম বলবো, তার বেশি আর বলতে পারবো না। ওর সম্পর্কে একটাই টার্ম, গুন্ডা, তোলাবাস, দালাল। এটা হচ্ছে আশিস পান্ডে। আর বাকি টার্মগুলো এখানে ওপেন মিডিয়াতে আমার পক্ষে বলা সম্ভব নয়। আরজি করে যে থ্রেট কালচার দীর্ঘদিন ধরে চলেছে, তার মাথা হলো হচ্ছে এই আশিস পান্ডে। এই আরজি করকে আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি নর্থ কোরিয়া সম্পর্কে আর কিম জং এর ভূমিকা। সন্দীপ ঘোষ ছিল আরজি করকে নর্থ কোরিয়া বানিয়ে রেখেছিল লাস্ট 3 থেকে 4 বছর। আর এই সন্দীপ ঘোষের ডান হাত ছিল, বা হাত ছিল হচ্ছে এই আশিস পান্ডে। এবং আশিস পান্ডের নেতৃত্বে আর কিছু গুন্ডা বাহিনী ছিল। এই গুন্ডা বাহিনীর কাহিনী যদি আমি এখন বলতে শুরু করি তো আপনার শো শেষ হয়ে যাবে। তবে আমি কয়েকটা ঘটনা আমি বলি। 2021 সালের 19শে মার্চ একটা ছেলে, তার নাম হচ্ছে মৈনাক রায়, তাকে ধরে পিটিয়ে মারে
এবং আরেকটা ছেলে মৈনাক রায় আর হচ্ছে চন্দ্রমৌলি, এই দুটো ছেলেকে প্রায় 8 মাস রেজিস্ট্রেশন আটকে রাখে এবং পরবর্তীকালে তারা হাইকোর্টে মুভ করতে বাধ্য হয় রেজিস্ট্রেশন পাওয়ার জন্য। আমার এত দিনের জীবনে দেখেছি যে অনেক পার্টি এসছে, মানে অনেক পার্টি এদিক ওদিকে ঘুরেছে, প্রিন্সিপাল সাহেব স্যারেরা এসছে, পাল্টেছে, হয়তো দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট প্রিন্সিপালকে পছন্দ করেন না, কোনো বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু কোনো দিন এটা হয়নি কারোর রেজিস্ট্রেশন আটকেছে। এবং এই দুটো ছেলের কিন্তু এদের রেজিস্ট্রেশন আটকেছে এবং আরও কয়েকটা ছেলেকে তাদের কনভোকেশন অ্যাটেন্ড করতে দেয়নি। আর এই 3 বছরে বিভিন্ন প্রায় লাগাতার 50 থেকে 60 জন চিকিৎসককে আরজিকর থেকে তাড়ানো হয়েছে এই সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে। আর হাউস স্টাফশিপ নিয়ে ইরেগুলারিটি আপনাকে বলি, হাউস স্টাফশিপ নিয়ে জেনারেলি কি হয়, হাউস স্টাফশিপ নিয়ে ইন্টার্ন মানে MBBS এর যে 4.5 বছর পাস করার পরে একটা ইন্টার্নশিপ হয়, তারপরে হাউস স্টাফশিপ কোনো একটা ডিপার্টমেন্টে হয়। এবার নিয়ম অনুসারে ধরুন 200 জন স্টুডেন্ট আছে, হাউস স্টাফশিপের সিট হচ্ছে 84 জন, তো 200 জন যখন পাস না করলে কিছুজন সাপ্লি পায়, 180 জন যদি আমি ধরে নিই, তো তার ভেতরে 30 থেকে 40 জন বা 50 জন তারা পিজির জন্য প্রিপারেশন নেয়, বাকি 120 জন হয়তো প্ল্যান করে অ্যাপ্লাই করে হাউস স্টাফশিপের জন্য। এবং হাউস স্টাফশিপটা দেওয়া হয় কি করে, বিভিন্ন ইয়ারে কারা কীভাবে মার্কস পেয়েছে সেটার ভ্যালুয়েশন করে একটা মেরিট লিস্ট হয়, একটা ইন্টারভিউ বেরোয়, তারপরে পায়। আশিস এখানে কি হয়েছে, এখানে কোনো মেরিট লিস্টে ধার ধারেনি, এখানে মেরিট লিস্ট তৈরি করতো আশিস পান্ডে, যে হয়তো 100 র্যাঙ্ক হয়েছে 100, সেই ছেলেটা পেয়ে গেছে, যে 20 র্যাঙ্ক সে পায়নি, এইটা হচ্ছে আশিস পান্ডে করেছে। এবং তারপরে মাঝখানে ধরুন কোনো সময় হয় কি যে কেউ হয়তো ছেড়ে দিল, সিটটা ফাঁকা হলো, তখন কি করতো যে কারোর ধরুন অসহায়, তাদের বাড়ি হয়তো গরিব, তার এখন টাকার প্রয়োজন, তারা হাউস স্টাফশিপ করতে গেল, তার কাছে কি করবে, টাকাটা 1 মাসের স্যালারি দে, আমি তোকে ঢুকিয়ে দেবো, ব্যাস। এই করে করে হাউস স্টাফশিপটা, আমার কাছে লিস্টও আছে যেভাবে হাউস স্টাফশিপটা রিক্রুটমেন্ট করেছে, পুরোটা ইল্লিগাল। এবং সন্দীপ ঘোষ কত বড় চালাক লোক আমি জানি না, আমাদের সময় আমি নিজেও তো হাউস স্টাফশিপ করেছি, দেখলাম যে হাউস স্টাফশিপের যে লিস্টটা বেরোলো সেটা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন দিয়ে কাউন্টার সাইন করে নিল। এই আশিস পান্ডে, এদেরকে কয়েকজন বলছে না সিনিয়র হাউস স্টাফশিপ, আমি সিনিয়র হাউস স্টাফ বলবো না, এ হচ্ছে ইললিগাল হাউস স্টাফ। কেন, ধরুন 84 জন হাউস স্টাফ চান্স পেয়েছে, এবার কোনো একটা বছরে 84 জনের ভেতরে সিটটা ফিল আপ হলো না, 10টা 20টা সিট পড়ে থাকলো, তখন কি হয়, যারা সিনিয়ররা থাকে অন্যান্য ইয়ারে তারা তখন অ্যাপ্লাই করতে পারে, তো তখন অ্যাপ্লাই করলে সেটাও একটা ইন্টারভিউ হয়, মেরিট লিস্ট বা অন্যান্য যে কোয়ালিটি থাকে সেগুলো দেখে কিন্তু দেয়া হয়। কিন্তু কি হলো, এরা হচ্ছে যে দেখুন এই আশিস পান্ডে এবং কয়েকটা ছেলে আছে যারা হচ্ছে পরের বছরও 10টা সিট দখল করে বসে আছে, 10টা বা 5টা এরকম কিছু, তারা অর্থের বিনিময়ে কার্যত বিক্রি হচ্ছে। না, ওরা নিজেরাও করছে, আশিস পান্ডে নিজেও আছে। এবং আপনাকে আমি বলছি, আশিস পান্ডে সম্ভবত হাউস স্টাফশিপ করছে ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্সে, আমি নিজে পেডিয়াট্রিক্সে হাউস স্টাফশিপ করেছি, পেডিয়াট্রিক্সে জীবনে কোনোদিন ডিউটি দেয়নি, এবং বাচ্চাদের চ্যানেল করতে হয়তো, ও যদি হাতে বাচ্চাদের একটা চ্যানেল করতে পারে, আমি ডাক্তারি জীবন ছেড়ে দেবো। এবার সাধারণ মানুষ ভাবুন যে আপনার শিশুটা যদি ঘটনাচক্রে, ঈশ্বর না করুন, এই আশিস পান্ডে এত বড় ঘটনা না ঘটতো, তিলোত্তমা আমাদের মধ্যেই থাকতো, এই গোটা বিষয়টা সামনে আসতো না, তখন হয়তো এই আশিস পান্ডের কাছে ঘটনাচক্রে আপনার শিশুকে নিয়ে যেতে হতো। এই রকম কত আশিস পান্ডে সিস্টেমের মধ্যে ঢুকে আছে, দয়া করে একবার ভাবুন। যখন ডক্টর প্রামাণিক বলছিলেন, আমার বারবার একটা কথা মনে হচ্ছিল যে হুবহু এই ধরনের অভিযোগ তো আমরা শিক্ষা দুর্নীতিতে দেখেছি, এবং চরিত্রগতভাবে দেখুন শিক্ষা দুর্নীতি, খাদ্য দপ্তরের রেশন দুর্নীতি এবং এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি কতটা সমান। আমি ঠিক এই প্রশ্নে একবার বলতে চাইবো, সেটা হলো শুনুন, মানে আমি নিজে যখন ঢুকেছি 2009, তখন CPM এর টাইম, এবং আমার বাড়ি, আমার বাবা মারা যাওয়ার আগের দিন পর্যন্ত মমতা ব্যানার্জির সাপোর্টার বা ভোট দিয়ে এসছেন, এবং আমি 2011-র পরে যখন এসে পাই, আমি লেফটিস্ট আইডিওলজিতে কোনোদিনই বিশ্বাসী ছিলাম না, বা আমি কোনোদিনই পলিটিক্সে যুক্ত নই, কিন্তু 2011-তে চেঞ্জ হওয়ার পরে প্রথম TMCP সমর্থিত যে ইউনিয়ন ইলেকশন হয়, সেই ইলেকশনের ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমি ছিলাম। এবং তার পরবর্তীকালে আমি এসএফআইয়ের একটা নোংরামি আমি দেখেছি 2009-এ, এবং পরবর্তীকালে এসে 2011-র পরে বিভিন্ন ডক্টর যারা হচ্ছে তৃণমূলপন্থীরা 2009-এ যারা CPIM এর থেকে যত বেশি না হ্যারাসমেন্ট হয়েছে, পরের দিকে এসে এখনকার দিকে সব থেকে বেশি এখন কিন্তু তৃণমূলের এই আশিস পান্ডে টাইপের গ্রুপের থেকে সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে। এবং সেই অত্যাচারের অভিযোগ আমি আপনাকে বলছি, শান্তনু সেন কার দলের লোক? আপনার দলের লোক। দাঁড়ান, এখানে প্রতিদিন আমি জানছি শান্তনু সেন আপনার দলের লোক, আমার কলেজের সিনিয়র,
এই দিন যেদিন আশিস পান্ডেকে থ্রেড কালচারের ইনভেস্টিগেশনে ডাকা হয়, আমি উইটনেস ছিলাম। আশিস পান্ডে ওখানে দাঁড়িয়ে, এখানে 50 জন ছেলে দাঁড়িয়ে, এবং তারপরে যে অভিযোগটা হয়েছিল সেই অভিযোগের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, শান্তনু সেন প্রতিদিন প্রশ্ন করেন যে সিবিআইয়ের স্ট্যাটিস্টিক্স দাঁড়ান, সিবিআইয়ের স্ট্যাটিস্টিক্স নিয়ে প্রশ্ন করেন। আমি বলবো উইটনেসে সেদিন কে ছিলেন জানেন? শান্তনু সেনের মেয়ে ছিলেন। এর থেকে লজ্জার কিছু আমি বলছি যে অর্থাৎ এই মাফিয়া রাজ, তাতে তার শিকার হচ্ছেন একদিকে তৃণমূল কংগ্রেসও, এবং তার মেয়ের জন্য মানে শান্তনু সেনও রেহাই দিতে পারছেন। আমি একবার অভ্রর কাছে যাব, এই জন্য যাব যে দেখুন, আবার বলছি, শিক্ষা দফতরের তোলাবাজি দেখেছি, সেই অভিযোগ শুনেছি এই স্টুডিওতে বসে। স্বাস্থ্য দফতরের তোলাবাজি দেখেছি, এবং স্বাস্থ্য দফতরের খাদ্য দফতরের পর এবার স্বাস্থ্য দফতরের কথা ডক্টর প্রামাণিক একেবারে পরিষ্কার করে দিলেন। টাকা নিয়ে ঠিক যেরকম শিক্ষা দফতরে চাকরি হয়েছে, হাউস স্টাফের চাকরি কার্যত বিক্রি হয়েছে, এমনকি নিজেরা সেই সুযোগ নিয়েছেন। আমি অভ্রর কাছে ঠিক উল্টো দিক থেকে আসবো যে সিবিআই গলা ফাটিয়ে কোর্টে দাঁড়িয়ে আজকে বলছে, খেয়াল রাখতে হবে, প্রায় 2 মাস হতে চললো যে আশিস পান্ডে এই করেছে ওই করেছে ইত্যাদি ইত্যাদি, আমি ডিটেলসে আবার আসবো। কিন্তু আমি বলছি আশিস পান্ডে, অভ্র তুমি মানবে তো, চুনোপুটি এই যে তোলা টাকা, তোলাবাজির টাকা, এটা কোথায় পৌঁছতো? নারদা সারদার কথা বারবার হয়, আলটিমেটলি সারদা কিন্তু ওই সুদীপ্ত সেনেই আটকে গেছিল, তারপর আর উঠতে পারেনি। এই প্রশ্ন কিন্তু সিবিআইকেও জবাব দিতে হবে যে এরপর আশিস পান্ডে আর সন্দীপ ঘোষের ওপরে উঠতে পারবে তো? সুমনদা, আমরা যদি জাপানের সবকিছু একটু রিসার্চ করি, ইয়াকুজা বলে একটা সংগঠনের ব্যাপার আমরা জানতে পারি। জাপানে ইয়াকুজা হচ্ছে অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট, এবং তারা ইন্টারন্যাশনালি কাজ করে। জাপানে ইয়াকুজা থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নামক একটা দল আছে। এবার দুর্ভাগ্যের বিষয় এটা যে আমাদের মাথার উপর তারা বসে আছে রাজ্য সরকারের ক্ষমতায়। কোনো দিন দেখবেন আপনার নামে এফআইআর বা আমার নামে এফআইআর হয়ে যেতেই পারে। তো সেটা কথা নয়, ইয়াকুজার মতো তৃণমূল কংগ্রেস নয় এখানে আছে। কিন্তু আপনি যে প্রশ্ন করলেন, আমি সেই প্রশ্নের উত্তরেই আসি। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূলের নেত্রী, আমাদের রাজ্যের নেত্রী, জনগণের নেত্রী। এবার এই জনগণের নেত্রী এত দায়িত্ব নিয়েছেন, আপনি ভাবুন, উনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, উনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে, কিন্তু দাদা তো গেছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রাজ্যের কৌশলী যে কটা হিয়ারিংয়ে গেছে, একটা দিনও দেখাতে পারবেন যেখানে রাজ্যের কৌশলী মিথ্যে কথা বলেননি? প্রত্যেক দিন কিছু না কিছু মিথ্যে কথা বলা হচ্ছে, এবং মিথ্যের তীর এবং অভিযোগের তীর কিন্তু জুনিয়র ডাক্তারদের দিকে একের পর এক। শুধু তাই নয়, কপিল সিব্বাল, আমি তোমায় আটকাবো একবার, তার কারণ কপিল সিব্বাল যখন সিবিআই তরফ থেকে সলিসিটর জেনারেল বললেন যে আমরা পুরো ফুটেজ পাইনি, 27 মিনিটের ফুটেজ পেয়েছি, কপিল সিব্বাল বললেন না 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে। তারপর সিবিআই কিন্তু ফলো আপ করে পরের দিন বলল না যে আসলে কত ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে। আমি কি করে কপিল সিব্বালকে মিথ্যে বলেছে বলবো? এই তো মিথ্যে বলেছে, প্রমাণ করার দায় ছিল সিবিআই। একদম এটা নয় সুমনদা, স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে, এবং স্ট্যাটাস রিপোর্ট নিয়ে যখন একজন আইনজীবী কথা বলছিলেন যে এই জিনিসটা কি আছে, ওই জিনিসটা কি আছে, তখন কিন্তু সুপ্রিম কোর্টের সিজিআই পরিষ্কার বলে দিয়েছিলেন এই যা যা আপনি জিজ্ঞেস করছেন অনেক কিছুই অ্যাড্রেস রয়েছে, এগুলো নিয়ে ওপেন কোর্টে কথা না বলাই বাঞ্ছনীয়। ইনফ্যাক্ট বাংলাদেশি একটা চক্রের কথা যখন উঠলো, তখনও কিন্তু আমাদের সিবিআই আইনজীবী বললেন এই জিনিসগুলো আপনার যদি কিছু বলার থাকে ওপেনলি বলবেন না, আমাদের লিখে দিন। তার মানে একটা সিক্রেসি মেনটেন করার প্রশ্ন আসছে কেন? আমি আবার বললাম, ইয়াকুজার সমর্থক তৃণমূল কংগ্রেস। এবার বলি, ইয়াকুজা নয় একটা ক্রিমিনাল সংগঠন। তৃণমূল কংগ্রেস তো রাজ্যের সরকারের ক্ষমতায় রয়েছে। চিফ মিনিস্টার নিজে মিথ্যে কথা বলাচ্ছেন দায়িত্ব সহকারে রাজ্যের কৌশলী দিয়ে, ওনার দায়। উনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নিজে হেলথ মিনিস্টার, ওনার দপ্তরের আন্ডারে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করতে আজকে অভিযুক্ত, ওনার দপ্তরের আন্ডারে আজকে হেলথ ডিপার্টমেন্ট, ডাক্তাররা এভাবে ইনসিকিউরিটিতে ভুগছে। উনি কি করছেন? উনি তো অন্ধ নন, উনি তো সবকিছু দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, এত উনি দায়িত্ববান। উনি কি রিজাইনটাও করবেন না? ওনাকে সিএম হিসাবে রিজাইন করতে বলছি না, উনি নিজের ব্যর্থতার দায় নিয়ে অন্তত হেলথ মিনিস্টার বা পুলিশ মন্ত্রী হিসাবে রাজনৈতিক দিয়ে পরে আসবো। আমি শুভময়দার কাছে আসবো, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে আলাদা করে আমি উপেন্দার কাছে আসতে চাইবো, কারণ উপেন্দা দিল্লিতে ছিলেন এবং ফিরে এসে যা বলেছেন কার্যত একটা বোমা ফাটিয়েছেন। কি সেটা আমি তার ব্যাখ্যা উপেন্দার কাছ থেকে জানবো। মারাত্মক কথা বলেছেন যে এই খুনের পেছনে জুনিয়র হতে পারে, সিনিয়র হতে পারে, ডাক্তারবাবুরা আছেন। কেন সিবিআইয়ের প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর ইস্টার্ন জোন এই কথা বললেন, আমি তার বিস্তারিত ব্যাখ্যা চাইব উপেন্দার কাছে, জানতে চাইব। কিন্তু তার আগে শুভময়দা শুনে, দিনের পর দিন সরকারি হাসপাতালগুলোতে একটা মাফিয়া রাজ চলেছে। সিবিআইয়ের আজকের যদি শুধু আজকে এই রিমান্ড লেটারগুলোকে আমি যদি সত্যি ধরি, তোলাবাজি, নম্বর বাড়ানো, আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে 18 জন এইচওডি সমেত 20 জন, তার মধ্যে এমএসভিপি অবধি আছেন,
তারা বলছেন দিনের পর দিন হোয়াইটনার দিয়ে নম্বর বাড়ানো হয়েছে, ফেল করা ছাত্রকে পাশ করানো হয়েছে। স্বাস্থ্য ভবনকে একাধিক, রামপুরহাটের অভিযোগে সম্ভবত আজকেই কমিটি তৈরি হয়েছে। আমার প্রশ্নটা হলো যে কাদের হাতে আমাদের চিকিৎসা ব্যবস্থা যাবে? আজকে ডক্টর প্রামাণিক যে ছবিটা তুলে ধরলেন তাতে যে শিশুটার যে এই ডক্টর পান্ডা, আমি ডক্টর বলছি, যে ইনি যদি ডাক্তার হতেন এবং সেই শিশু চিকিৎসকের কাছে যে অভিভাবক তার বাচ্চাকে নিয়ে যেত, তো চ্যানেল করতে জানে না। অর্থাৎ একজন রোগীর শিশু হতে পারে, প্রাপ্তবয়স্ক হতে পারে, বৃদ্ধা হতে পারেন, কিন্তু তার জীবন মরণ যে ডাক্তারবাবুর হাতে আমরা তুলে দিচ্ছি, তার নম্বরটা তাকে হোয়াইটনার দিয়ে বাড়িয়ে ডাক্তার করা হয়েছে কিনা, এই দায় কার? শুনুন, আগের দিন আপনার সঙ্গে আলোচনার সময় যেটা বারবার আমরা বলার চেষ্টা করছিলাম যে এই যে হুমকির যে বিষয়গুলো, এবং সেইখানে ডাক্তারবাবুরা দিচ্ছেন, এবং একই রকমভাবে রাহুল দা অনবদ্য একটা প্রশ্ন করেছেন, লিখিত অভিযোগ নেই কেন? সত্যি তো আমার সুভাষ মুখোপাধ্যায়ের কথা মনে পড়ছিল। 16ই জানুয়ারি 1931 জন্ম, 19 জুন 1981 উনি আত্মহত্যা করেন। লিখিত অভিযোগ ছিল না, কিন্তু জানেন তো, কোনো লিখিত অভিযোগ কেউ দেয়নি। কিন্তু বামপন্থীদের এতটা বছর ধরে কিন্তু এই অভিযোগ শুনতে হয়। ফলে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে যদি লিখিত অভিযোগ করতে হয় তাহলে পৃথিবীর সব গাছ কাটা পড়ে যাবে। সুতরাং আপাতত লিখিত অভিযোগটুকু থাক, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, হ্যাঁ, মেডিকেল কলেজে কি হুমকি ছিল না? রাজনৈতিক আধিপত্যবাদ ছিল না? পলিটিক্যালি ডমিনেন্ট স্টুডেন্ট ইউনিয়ন ছিল না বামপন্থীদের আমলে? অবশ্যই ছিল। কিন্তু গুণগত তফাৎটা কি? সমস্ত হুমকির আজ নগদীকরণ হয়েছে। সব কিছুর তৃণমূল রাজত্বে মানিটাইজেশন হয়েছে, সব কিছুর সঙ্গে টাকা যুক্ত হয়ে গেছে। এবং সেইখানে আশিস পান্ডেরা এসেছেন। পূর্ণেন্দু পত্রীর কবিতা দিয়ে আপনি শুরু করেছিলেন, সেই কবিতার লাস্ট 3টে লাইন কি জানেন রাহুলদা? অনেক রকম সিঁড়ি আছে ওঠা নামা হাঁটার, ঊর্ধ্বে অভিষেকের তোরণ, নিচের ঝোপটি কাঁটার। ফলে এই যে অভিষেকের তোরণের তৃণমূল নেতৃত্ব বা তৃণমূলের সমর্থকরা বহু বছর ধরে চালিয়ে আসছেন, তাদের নিচের ঝোপটি যে কাঁটার, এই জায়গাটা কে দেখাচ্ছেন? এই জায়গাটা দেখাচ্ছেন ওই বাচ্চাগুলো যারা এই ঝড় জল বৃষ্টির মধ্যে যারা বাধ্য হয়ে বসে আছে। কেন? কারণ স্টুডেন্টস ইউনিয়ন করা যাবে না, কারণ আশিস পান্ডেকে নেতা বানাতে হবে ইউনিয়নের। স্টুডেন্টস ইউনিয়ন পশ্চিমবঙ্গে বন্ধ করে দিয়েছে কোন রাজনৈতিক দল? এইখানে স্ফুলিঙ্গর এক কবিতা আছে, 75 নম্বর কবিতা, ঘড়িতে দম দাওনি তুমি মূলে, ভাবিছ বসে সূর্য বুঝি সময় গেল ভুলে। সময় ভোলে না সূর্য, ওই জন্য বাচ্চারা আজকে যে ঘড়িটা নিয়ে এসছে, এই ঘড়িতে কিন্তু টিক 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 করে এই যে এখন যে সেকেন্ডের শব্দগুলো হচ্ছে, ওই শব্দ আজকে সারা রাত থেকে শুরু করে কালকে 24 ঘন্টা ধরে টিক 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 করবে এই শাসকের সামনে। এই শাসক যদি এর মধ্যে আজকের এই 24 ঘন্টার মধ্যে তার উত্তর না দেয়, তাহলে এই যে রোদে ভিজছে বাচ্চাগুলো, এই যে আজকে বৃষ্টির মধ্যে মেঘ ডাকছে, ওরা ওখানে বসে আছে, ওদের কি প্রয়োজন ছিল? কেন নির্বাচন হবে না স্টুডেন্টস ইউনিয়নের? ওরা দাবিগুলো তো অনেকগুলো খুব সহজ দাবি, সেই দাবিগুলোর উত্তর নেই, উল্টে পুলিশ গিয়ে ধাক্কা মারছে, কেউ মুখ থুবড়ে পড়ছে। এই ঘটনাগুলো ঘটানোর দরকার ছিল না। যে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার করে, যে তৃণমূল কংগ্রেস স্বাস্থ্যসাথী করে, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু এই তৃণমূল কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেসের দুটো রূপ, পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে, নাহলে টিকটিক করবে এই ঘড়ির কাঁটা, এই জনগণের টাইম বোমের কাঁটা। আজকে আপনি কথাগুলো বললেন, ঠিক কথা। আজকে যে দাবির কারণে আজকে এই আন্দোলন শুরু হয়েছে, আমি আবার বলছি, সেখানে দাঁড়িয়ে আপনারা বারবার বলার চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেসকে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে, বারবার শাসক দলের বিরুদ্ধে আঙুল উঠছে। মানলাম 4 দিনে কিছু হয়নি, আজকে 58 দিন পরে সুমন একটু বললো তৃণমূল কংগ্রেস তাহলে তদন্তের গতিমুখ কোথায়? এবং বারবার শিয়ালদা কোর্ট থেকে আরম্ভ করে বিচারপতিরা পুষ্পা প্রকাশ করছে। বিষয়টা হচ্ছে জনস্বাস্থ্য নিয়ে, মহান তৃণমূলের রত্ন, তাকে নিয়ে এবিপি একটা নিউজ করেছে, আমি সেটা আই কেম অ্যাক্রস দ্যাট। উনি এত বড় নেতা, ওনার থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেট নিয়ে যখন আরজি করের কিছু ছাত্ররা বিরোধিতা করেছিল, আরজি করের হোস্টেলে ওর চেলা চামুন্ডাদের পাঠিয়েছে হাতে করাত নিয়ে গেছিল। হ্যাঁ, তাহলে মানে অরুণোদয়ের গল্প শুনেছি সুমনদা, এবার তো করাত দেন। আমি ডক্টর উপেন বিশ্বাসের কাছে যাব, কিন্তু তার আগে দেখাবো যে আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন, প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য করি। অমিতেশ রায় লিখছেন, সন্দীপ আশিস এরা মুখ নয় মুখোশ, মুখটা কি অন্য কোথাও আছে?
সুভাষ ঘোষ যা লিখছেন, রতনে রতন চেনে, সন্দীপ ঘোষ আশিস পান্ডের মতো মানুষকে ঠিক খুঁজে নিয়েছিলেন। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, পান্ডের মাথার ওপর কোনো গভীর জলের মাছের আশীর্বাদ না থাকলে তার এমন বারবারন্ত হওয়া অসম্ভব। প্রদীপ নিয়োগী লিখছেন, আসলে সন্দীপ আশিস সবাই একটা চক্রের অংশ, এই চক্রের মাথা অন্য কেউ, তাকে খুঁজতে হবে। দীপঙ্কর দাস লিখছেন, তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পান্ডের এত বারবারন্ত তৃণমূলের প্রশ্রয় ছাড়া সম্ভব। সিবিআইয়ের প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর পূর্বাঞ্চল ডক্টর উপেন বিশ্বাস বেশ কয়েকদিন, বিশেষ করে গত সপ্তাহে দিল্লি ছিলেন। তিনি ফিরে এসে একটা বোমা ফাটালেন। তিনি বললেন, খুন ধর্ষণের ঘটনায় নিঃসন্দেহে ডাক্তারবাবুরা যুক্ত, জুনিয়র হতে পারেন, সিনিয়র হতে পারেন, কিন্তু ডাক্তারবাবুরাই যুক্ত। মারাত্মক কথা। আমি বলছি উপেন্দা, প্রথমে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর ডক্টর উপেন বিশ্বাস, যিনি বলেন যে সিবিআইকে আরও স্বচ্ছতার সঙ্গে মানুষের সামনে তথ্য রাখা উচিত, তিনি যদি এই ধরনের কথা বলেন, তার ওজন এবং তাৎপর্য তো মারাত্মক। আমি প্রথমে এটার ব্যাখ্যা শুনতে। তাহলে আমি আপনারা খুবই অনেক মানে গরমাগরম কথাবার্তা হয়েছে, তো প্রথমে একটা সুখবর দিচ্ছি। আচ্ছা, সুখবরটা হচ্ছে কি, আপনারা নিশ্চয়ই জানেন একটা গ্লোবাল প্রোটেস্ট ফর আরজি করা হয়েছে একদম, এবং তার একটা লোগো আছে। আপনারা শুনলে খুশি হবেন, আমাদেরই এই পশ্চিমবঙ্গের একজনার এক ছেলে, তার মেয়ে, তারা সেটেলড ইন ক্যামব্রিজ। আচ্ছা, সে 11 ক্লাসে পড়ে। সে একটা পেন্টিং করেছে। আচ্ছা, এবং সেইটা ঘটনাচক্রে চলে যায় এই গ্লোবাল প্রোটেস্ট ফর আরজি করে, এবং সেইটা হচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে সারা পৃথিবীতে ওই ছবিটা, এবং উইথ দ্য লোগো অফ, আপনি নিজে খুলে দেখুন, উইথ দ্য লোগো অফ এই গ্লোবাল প্রোটেস্ট ফর আরজি কর, সেটা উই শুড বি প্রাউড অফ। নিশ্চয়ই এটা একটা দেখুন গ্লোবাল প্রোটেস্ট হচ্ছে, গ্লোবাল প্রোটেস্ট হচ্ছে, এবং তার এই মেয়েটা সে ক্লাস 11-এ পড়ে, সে কোথাও কোনোদিন মানে পেন্টিং শেখে নাই, তার নিজের মনের মতো করে করেছে। এ হলো 1 নম্বর। 2 নম্বর বলি, আমরা এই প্রায় 2 মাসের মতো প্রায় হতে যাচ্ছে, আমরা আজ পোস্টমর্টম রিপোর্ট নিয়ে তুলোধনা করেছি, যেটা একেবারে কিছুই হয় নাই, ইনকোয়েস্ট রিপোর্ট কিচ্ছু হয় নাই, তারপর সিন অফ ক্রাইম নষ্ট করেছি আমরা। তো এই সমস্ত গুণ কিন্তু আমি নিজেই বারবার তাই দেখেছি, বলেছি, পাবলিকের মধ্যেও বলেছি এবং সোশ্যাল মিডিয়াতেও বলেছি। তারপরে আমি কি করলাম, আমি আরেকবার একটু অন্য দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করলাম যে এই হয়েছে পোস্টমর্টম রিপোর্টটা। তোমরা ভালো ভালো কাগজটা করেছিলে, কিন্তু আমি অত সুন্দর কাগজ আমি কেন বিভিন্ন সূত্র দিয়ে আমি পেয়েছি। তা আমি কি করলাম, দেখো সুমন, কোর্টে গিয়ে তুমি নেগেটিভ কথা বলে কিন্তু তোমার কেস প্রমাণ করতে পারবা না। তোমাকে যে জিনিসটা তুমি বলতে চাচ্ছ সেটা পজিটিভ এভিডেন্স দিয়েই তোমাকে প্রমাণ করতে হবে। ওই যে বসে আছে প্রত্যেক দিন গজর গজর করতে হয় ওদের, তো সেটা না করলে শুধু বলে যে ও করে নাইটা বললে তো তা দিয়ে তুমি প্রমাণ করতে পারবা না। যে অপোজিশনে যে থাকবে অ্যাডভোকেট, ও নিজেই যখন করবে তুড়ি মেরে বার করে দেবে। তো আমি দেখার চেষ্টা করলাম যে কোন কোন পজিটিভ জিনিস এর মধ্যে আছে। তো সেইটা নিয়ে আমি খুব বেশ কিছুদিন ধরে গবেষণা করে যাচ্ছি। যেহেতু আমি ওই 6 দিন দিল্লিতে ছিলাম, আরও কিছু আমার চেলারা এখনও আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিছু পজিটিভ যেটুকুন আছে সেইটুকুন দিয়ে যদি আমরা দেখি, তাহলে প্রথমে বলবো যে এটা কালকে তোমাদের কাগজেই বেরিয়েছে, কালকেটা যে একেবারে গণপেটাই। এইবারে আমি বলি কি, যতগুলো ইনজুরিজ এরা দেখেছে, 10-12টা বলেছে, বেশি বলেটাই, এখন তো 25টার মতো বেরিয়েছে। কিন্তু কি লিখছে শেষে,
all these injuries are antemortem. মাইন্ড ইউ যে এই যে এতগুলো মারা মানে এতগুলো অত্যাচার তারপরে হয়েছে, যে সব কিছু যা হয়েছে সেগুলো সবই তখন সে জীবিত। তো যে কোনো লোকের পক্ষে এতগুলো মার খেয়ে সে বেঁচে থাকতে পারে না। তাহলে এই একজনের কাজ না। আমি আরেকটু ব্যাখ্যা করে বলি, আমি দেখিও ছিলাম যেরকম ধরো বলছে কি ডেথ, কজ অফ ডেথ কি, কজ অফ ডেথ কি হয়েছে, দি কজ অফ ডেথ হচ্ছে স্ট্র্যাঙ্গুলেশন, ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। ম্যানুয়াল মানে হাত দিয়ে করতে হবে, হাত দিয়ে করো, পা দিয়ে করো, যা দিয়ে করো। তাহলে একটা তো একজন লোক তো দু হাত দিয়ে এইখানে ধরবে, আবার তারপরে কি বলছে উইথ স্মদারিং, সেটা হচ্ছে মুখ করতে হবে, সেখানে আর একজন লোকের দরকার, দুইজন। আচ্ছা এইটা করতে গেলে সে তো তার দুই হাত আর দুই পা লাফালাফি করবে, তখন সেইখানে আর একজনের দরকার, আর একজন দরকার, চারজন মিনিমাম। তো চারজন কম পক্ষে এখানে মেরেছে। এই চারজন তো বাইরের থেকে আসে নাই, একজন 100 কড়াকেই খালি ঘোরাচ্ছ, 100 কড়াকেই বারবার ঘোরাচ্ছ। তো এই চারের জায়গায় 10ও হতে পারে, কিন্তু মিনিমাম বলুক এই যে যারা যারা এখানকার অ্যাডভোকেটস আছে তারা বলুক যারা এইটা সম্ভবপর। আমার এ তো বহু কেস করেছি, তাতে আমরা দেখেছি এইরকম ধরনের। এখানে তো কিন্তু সে বলে দিয়েছে যে আমি কোন কোন জায়গায় আমি দেখছি এবং রক্ত ঝরেছে কোথায়। আর একটা বলি শুনুন, যখন আরেকটা বলি, 4টে জিনিস খুব ইম্পর্টেন্ট যে কোনো ইনভেস্টিগেশন। একটা হচ্ছে সিন অফ ক্রাইম, সেটা আপনি নষ্ট করেছেন, যা হয়েছে ছেড়ে দিন, সুপ্রিম কোর্টে বলেছেন যা অবস্থা হয়ে গেছে। আর একটা ইনকোয়েস্ট রিপোর্ট ভেরি ইম্পর্টেন্ট। দেখুন এই ইনকোয়েস্ট রিপোর্টও ভালো করে জানে, সাধারণত এএসআই লোকটাই সে নিয়ে যায়, একজন সোকল্ড ম্যাজিস্ট্রেট, কিন্তু দেখা যাচ্ছে অ্যাপারেন্ট কজ অফ ডেথ সে কিন্তু প্রথম দেখে, সে দেখে শুনে অমুক করে এই হয়েছে। কিন্তু ওই জিনিসটা পোস্টমর্টম রিপোর্ট করার পক্ষে খুবই মূল্যবান। তো সেখানে এক ভদ্রমহিলা, ওই ডাক্তারের যে ডাক্তার ডেথ তার পরিচিত, তিনি গিয়েছিলেন, তার বাবা ওকে নিয়ে গেছিল। তো ওখানে নিয়ে গিয়ে উনি অনেকগুলো ইনজুরি দেখলেন। আর একটা ইনজুরি দেখছেন কি বলছেন কি, তার যৌন জায়গায় সেইখানে খুব বড় দুটো চাংড়ার মতো রক্ত ওখানে লেগে আছে। তার মানে কি, যে ওইখানে এইবার হচ্ছে যে আমি যদি ফিরে আসি সুমন, না আপনার 1 নম্বর পয়েন্ট হচ্ছে হত্যাকারী একা নয়, না আমি সেই পার্টে নট মোর দেন, সো দেয়ারফর দিস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু দ্বিতীয় ডাক্তাররা না ডাক্তার না, ওখানকার লোক, সে আমি সে কথা বলছি যে সে ডাক্তার হতে পারে, দুজন ডাক্তারও হতে পারে, কেন মোস্ট প্রবাবলি ডাক্তার। এবং এরা কিন্তু এদের আন্দোলনও বলছে কি যে আমাদের এক ধরনের ডাক্তারদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন একদম। তো দেয়ারফর এইটা কিন্তু একটা জিনিস আছে এদের আন্দোলনের মধ্যে, একটা দিক হচ্ছে কি যারা এই সমস্ত গুণ করে বেড়ায় তাদের বিরুদ্ধে, তারাই যে আমার আর একটা যেন হর্ন করে আমাকে। প্রথম দিকে একটা ভিডিও হয়েছিল, অডিও হয়েছিল, সেই অডিওতে একটা মেয়ে বলছিল কি যে এতগুলো লোক এখানকারই লোক, তারা এই কাজটা করেছে এবং তারপরে এই যে সঞ্জয় তাকে ডাকা হয়েছে। এবার আমি বলি কি, তাহলে ফার্স্ট হচ্ছে তাহলে কি কজ অফ ডেথ তো আমি ধরবো, তো তাকে খুন করা হয়েছে। সেই খুনটা কিন্তু এই এতগুলো ইনজুরিজ হলে সে লোকটা সে যে কোনো যতই শক্ত হোক সে বাঁচতে পারে না, নাম্বার 1। আচ্ছা নাম্বার 2 হচ্ছে কি, এইবার কি বলছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে কি যে একটা ওয়ার্ড ইউজ হয়েছে এখানে, যে জোর করে খুব শক্ত মানে অনেক শক্তি দিয়ে তার জেনিটালিতে তাকে আঘাত করা হয়েছে, এবং সেই আঘাতের ফলে আমাদের মেডিকেল সায়েন্সের মতে কি হতে পারে, সেক্সুয়াল অ্যাসল্ট হতে পারে। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সুমন, সেক্সুয়াল অ্যাসল্টের মানে 30টা মানে কিন্তু হতে পারে, যে সেইখানে যে ধর্ষণ হতে হবে তা না, তাকে শুধু খালি হাত দিলেই দিয়েও তাতেই কিন্তু আইন হিসাবে সেইখানেই ধর্ষণ হয়ে যাবে। অর্থাৎ ধর্ষণ যেই হতে হবে এমন কোনো কথা না। তাহলে এই যে কাজটা করেছে সেটাও হচ্ছে রক্ত ঝরেছে,
তো এই যে পুরো জিনিসটা হয়েছে, সূক্ষ্ম হয়েছে, তার বড় একটা ড্যাগার দিয়ে কিন্তু করে নাই। যারা রাফ করে বাইরের লোক করবে তারা কিন্তু কী করবে, একটা বড় কিছু দিয়ে 3-4টে জায়গায় ম্যাক্সিমাম সেখানে হতে পারে, এখন সূক্ষ্ম দিতে পারে। তো এইবার বলি কি, আপনারা আর একটা জিনিস বলি যে প্রত্যেকবার যখন মনিটরিং হচ্ছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য যারা জাজেস আছেন তারা দুটো একটা কথা বলছেন, সেই দুটো একটা কথা আমরা অনেক সময় মিস করে যাচ্ছি। যেরকম এবার কি বললেন, এবার বললেন কি যে চশমাটা কি দেখুন তো, ঠিক একদম চশমাটা কি দেখুন তো, এই চশমা কি সে শুয়ে চশমা নিয়ে সে ঘুমিয়েছিল কি, চশমার যখন নিয়ে যে ঘুমিয়েছিল সেই সময় কি তাকে মেরেছে? এইবার কি বলছি যে যখন ইনকোয়েস্ট করা হয়েছে তখন বলা হচ্ছে চশমাটা তার শরীরের পাশেই দেখা গিয়েছে। দেয়ারফর ওই যেভাবে এতখানি রক্ত রয়েছে জেনিটেলিতে, আমি ইংরেজির কথাটা বললাম, আশা করি যৌনাঙ্গ সেই যৌনাঙ্গের মধ্যে রয়েছে, তাহলে এই যে কথাটা তারা লিখেছে যে তাহলে আমার একটা স্কোপ কিন্তু আমাকে দিয়ে দিল। এই যে যিনি করেছেন তার মধ্যে অনেক ভুলভাল আছে, সেটা আমি ছেড়ে দিলাম, কিন্তু এই যে কথাটা সে বলেছে যে এটা সেক্সুয়াল অ্যাসল্ট, কিন্তু সেক্সুয়াল অ্যাসল্ট ডাজ নট মিন যে একজন দৈহিকভাবে যেভাবে ধর্ষণ করা হয় যে সেইভাবেই করবে তা নয়। যদি কোনো জিনিস দিয়ে যদি আমি সেইখানে বারবার বোঝাতে থাকি সেটাও ইট উইল বি সেক্সুয়াল অ্যাসল্ট। এই জিনিসটা লেট মি কমপ্লিট। তাহলে এই একটা জিনিসের সম্ভবপর হয় না, এবং এটা তার নলেজ থাকতে হবে কোথায় মারতে হবে, কোথায় কি করতে হবে। ওই অ্যান্টিমর্টম, অল দি ইনজুরিজ আর অ্যান্টিমর্টম, এই অ্যান্টিমর্টমটা সুমন এই সাধারণ যারা আবিজাবি লোক তারা ওই ছোকরাটার মতো লোক, তাকে ইউ মে বি সারপ্রাইজড যে দেখা যাচ্ছে কি আসল পারপাস ছিল খুন করা, এবং যদি ওই যে ওইটাতে ওইভাবে মরে তাহলে এই ছেলেটা কিন্তু ফ্রি হয়ে যাবে। রিপোর্ট আমি লিগ্যাল অ্যাসপেক্ট ভেবে আমি বলিনি। এই আন্দোলনটা হওয়ার আরো একটা বড় কারণ দেখুন, কলকাতা পুলিশ প্রথম থেকেই বলছে সঞ্জয় রায় অ্যাকিউজ। এই স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন এগুলো আমরা পড়েছি, এটা কোনোভাবেই মিনিমাম 4 জনের কমে এটা হওয়া সম্ভব নয়। আর পোস্টমর্টমের গাফিলতি দেখুন, অনেক কিছু মানে ডিসক্লোজ না করা গেলেও আমি একটা জিনিস আপনাকে বলতে পারি যে আমার কাছে একটা ছবি আমি দেখেছি, সেই ছবিতে যে জিনিসটা দেখেছি সেটা আরো ভয়ঙ্কর। এখানে লেখা আছে নো ফ্র্যাকচার নো ডিসলোকেশন। আমি আপনাকে বলছি যে ছবিটা দেখা গেছে সেই ছবির দুটো পায়ের অ্যাঙ্গেল হচ্ছেন অলমোস্ট 90 ডিগ্রি, যেটা সম্ভব নয় উইথাউট, এটা যারা যখন ডেলিভারি হয় গাইনিকোলজিস্টরা করে লিথোটমি পজিশন, তখনও এরকম অ্যাঙ্গেল হওয়া সম্ভব নয়। দ্যাট মিনস পেলভিক এখানে আইদার ডিসলোকেশন আছে বা ফ্র্যাকচার আছে, কিন্তু রিপোর্টে বলছে নো ডিসলোকেশন নো ফ্র্যাকচার। তার কারণ হচ্ছে আরজি করের পোস্টমর্টমে আমি যতদূর জানি কোনো এক্সরে হয় না। আমার কাছ থেকে, আমি নাম বলবো না, একজন আইনজীবী যিনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়াই করেছে, তিনি আমার কাছে এই কেসের ব্যাপারে জানতে চেয়েছিলেন। তো এই পোস্টমর্টম রিপোর্ট যেহেতু আজকে স্যার বললেন, যার জন্য আমি বলছি, আমি ওপেনলি এর আগে বলিনি, স্যার বললো বলেই বললাম, এই সেম পয়েন্টগুলো আমি বলেছিলাম যে এক্সরে করা হয়েছে কিনা সেটা চাওয়া হোক, আর এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে তারা বলে। আর সঞ্জয় রায়কে যেটা বলা হচ্ছে, সঞ্জয় রায় হচ্ছে অ্যাকিউজ, এটা জাস্ট একটা স্ক্রেপ গোট, মানে একদম স্কেপ গোট। এই আন্দোলনটা কেন হয়েছে সমস্ত ডাক্তার সবাই কিন্তু জানে। আমি আরেকটা ব্যাপার বলবো, আজকে কলকাতা পুলিশ যে ন্যাক্কারজনক ঘটনা আবার টেনে হিস্ট্রে টানাচ্ছে, প্রতীকী মেরুদণ্ড সিপিকে দিয়ে এসেছিল, এবার আমি বলবো যে কিছু স্পাইন সার্জনকে ডাকা হোক, কলকাতা পুলিশের ওই যে জং দেওয়া মেরুদণ্ডটা না এবার চেঞ্জ করে দেওয়া হোক। আর কতদিন এই আমি একবার শুধু বলি যে উপেন্দ্র যা বলছিলেন, আমি ধরে বলছি, আমি না কি করি, এই যে যখন কোনো এরা আর্গুমেন্ট যখন করে তখন জাজেসরা কিছু অবজারভেশন করে, তারা অর্ডারের সময় সব সময় সেই যে অবজারভেশনটা থাকবে তা থাকে না। অ্যাকচুয়ালি অর্ডার কিন্তু লিগ্যাল, একটা লিগ্যাল ডকুমেন্ট, হ্যাঁ, আর অবজারভেশনটা কিন্তু মনের কথা। তো সেইটা যদি তুমি ভালো করে মানে বিশ্লেষণ করতে থাকো, মানে দুটো কথা না, তারা দুটো লাস্ট দুটো যে মনিটরিং হয়েছে, আচ্ছা ইনসিডেন্টালি এই মনিটরিংটা কিন্তু একজন করছেন না, 3 জন ডাক্তার করছেন। দ্যাটস আ ভেরি রাইট থিং। আনফরচুনেটলি
মানে আমাদের হাইকোর্টে কিছু কিছু মনিটরিং একজন মাত্র করেছেন এবং সেটা মেজারেবল হয়েছে, আই মাস্ট সে। এবং আমি এই কথা বলি, যদি আমি এই কেসে দেখতাম যে মাত্র একজন উনি একা মানে চিফ জাস্টিস করছেন, তাহলে আমি নিজে চিফ জাস্টিসের কাছে লিখতাম যে আপনি যা অর্ডার দেবেন আমার মানতে হবে, কিন্তু আপনি যা করেছেন সেটার সঙ্গে একমত হতে হবে এমন তো কোনো কথা না। আপনি কম পক্ষে দুজন মনিটরিং জাজ আপনাকে থাকতে হবে। তো তারা কি বলছে দেখুন লাস্ট দুটোতে, যে একটা হচ্ছে বিস্ময়, মানে এমন কিছু একটা হয়েছে তারা একদম আটকে উঠেছে, তার মানেটা কি? এটা নাথিং বাট দিস অ্যান্টিমর্টম নাম্বার ওয়ান। নাম্বার টু কি বলছে লাস্টে, যে এই যে যেটুকুন এভিডেন্স ওরা এখন নিয়ে আসছে, লাস্ট যে মনিটরিং হয়েছে, বলছে গুরুত্বপূর্ণ কথাটা তারা ব্যবহার করেছে। দেয়ারফর সিবিআই ইজ ডুইং দ্য রাইট জব। একদম। আমি এখান থেকে, যেহেতু উপেন্দা বললেন, আমি হুবহু মাননীয় চিফ জাস্টিস কি বলেছেন আপনাদের সামনে রাখবো। ভেরি সাবস্টেন্সিয়াল লিডস হ্যাভ কাম আপ ইন সিবিআই ইনভেস্টিগেশন। কোন পার্টে বলছেন? বোথ অ্যাসপেক্টসে। কোথায়? এক, দ্য রেপ অ্যান্ড মার্ডার, এবং টু, দ্য ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস। একেবারে পরিষ্কার শেষ শুনানির দিন মাননীয় চিফ জাস্টিসরা বলেছেন। আমি আসবো, কিন্তু তার আগে আমি একটু দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেব যে দেখুন এই নৃশংসতা, ভয়াবহতা ডক্টর উপেন বিশ্বাস যখন ব্যাখ্যা করছেন, আমার বারবার নির্ভয়ার কথা মনে পড়ে যাচ্ছে। আমি বলছি, কোনো স্পর্শকাতর মানুষের যদি খারাপ লাগা থাকে, এটা তো খুব আনন্দদায়ক কোনো আলোচনা না, দয়া করে ক্ষমা করবেন। আমি শুভময়দের কাছে যাব। একটার পর একটা মারাত্মক কথা ডক্টর বিশ্বাস, ডক্টর প্রামাণিক বলছেন যে এই যে পোস্টমর্টম হয়েছে তাতে ফ্র্যাকচার হয়েছে কিনা, ডিসলোকেশন হয়েছে কিনা সেটা দেখার কোনো উপায় নেই, তার কারণ এই ময়নাতদন্তে এক্সরে করা হয় না। এ তো মারাত্মক। সৌম্যবাবু, মানে আপনার অনুষ্ঠানে এসে এই ধরনের অসুবিধার মধ্যে বা মানে অস্বস্তির মধ্যে কখনো পড়িনি। মানে একেবারে শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমার ধারণা টিভির ওপারে থাকলে একটা দূরত্ব থাকে, এইখানে বসে আজকে এই ঘটনাগুলো শুনতে গিয়ে মানে একটা বমি ভাব জাগছে মনের মধ্যে। এবং দেখুন, সংবাদ মাধ্যমকে সত্যি তুলে আনতে হবে, কিন্তু এখানে বসে এগুলো যখন শুনতে হচ্ছে বা ডাক্তারবাবুরা যখন প্রতি মুহূর্তে এই জিনিসগুলো বুঝতে পারছেন, তখন আজকে এই যে সত্যি তো পুজোর আগে এই ধরনের আলোচনা বারবার হচ্ছে, আমরা চাই যে বিষয়টির সমাধান হোক, দেশ সঠিক পথে এগোক। এই ধরনের ঘটনা ডাক্তারবাবুরা বারবার বলছেন আর যাতে না হয়, আর যাতে না হয়, আর যেন এই ঘটনা না হয়, আর যেন এই ঘটনা নিয়ে আমাদের আলোচনা না করতে হয়, তার জন্য রাষ্ট্রশক্তি একটা কোনো দায়িত্ব নিক। এই যে প্রতিটি আলোচনায়, প্রতিটা মুহূর্তে প্রতিটি মানুষের মনে যে ধরনের একটা অসম্ভব আঘাত সৃষ্টি করছে, এখানে একমাত্র রাষ্ট্রশক্তিই পারে এখান থেকে মানুষদের উদ্ধার করতে। ফলে এই জায়গায় আলোচনা যেন আর না করতে হয়। আগামী যে দিন কটা আসছে, সেই দিন কটায় আমাদের তো সত্যি আলো টালো প্রচুর থাকবে, তার মধ্যে যখনই একটা সময় কোনো অন্ধকারে বসে এটা মনে হবে, তখন উৎসবের মধ্যে, উৎসবের আনন্দে কি করে আমরা বেহালা বাজাবো? এই সময় বেহালা বাজানো যায় না। আমি কথা খালি বলি, যেটা আমি শুরুতেই বলছিলাম যে কেন এটা ইউনিক। আমি উপেনবাবু বলবার পর এটা আরো পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গা চলে আসছে খুব গুরুত্বপূর্ণ। আপনাদের মনে আছে জাস্টিস পার্ডিওয়ালা প্রথম দিনে ওই যে ফর্মের কথাটা, যেটা বারবার করে উনি ধরানোর চেষ্টা করলেন, এবং আলটিমেটলি তাকে একটা ফর্ম নেই, চালানটা খুব জরুরি সময়। আপনি দেখবেন, আমি কেন বলছিলাম, একটা পার্ট হচ্ছে যেটা আমরা দেখিনি কেউ, মানে ঘটনাটা ঘটেছে যেটা প্রমাণ করতে হবে প্রসিকিউশনকে। আর একটা পার্ট এখন আমরা কিন্তু একটু একটু করে বুঝতে পারছি, এবং ক্রমশই যেন এটা মনে হচ্ছে যে তিলোত্তমার এই ঘটনাটা এটা শুধুমাত্র হত্যা বা ধর্ষণের ঘটনা নয়, এই ঘটনাটা শুধুমাত্র একজন ডাক্তারবাবুর হত্যা বা ধর্ষণের ঘটনা নয়, একজন প্রতিবাদীর হত্যা বা ধর্ষণ কিনা তার কণ্ঠকে রোধ করবার জন্যে, সেটাই দেখবেন এই আগের দিনের রায়ের মধ্যে সুপ্রিম কোর্ট বলছেন। এরপরে এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে সেটাকেও দেখতে হবে। সিবিআই দুটো লিড পাচ্ছেন, এবং যদি সেটা হয় তখন কিন্তু আমাদেরকে স্বীকার করতেই হবে এই রাজ্যের একেবারে সর্বোচ্চ স্তরে পচন ধরে গেছে। একদম। আমি বলছি, সিবিআই আজকে এক্স্যাক্টলি এটাই বলেছে। আজকে শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে প্রায় 2 মাস পরে সিবিআই বলছে, 1, তথ্য প্রমাণ ধ্বংস হয়েছে কিনা দেখছি, 2, তথ্য প্রমাণ ধ্বংস করার চেষ্টা হয়েছে কিনা দেখছি, আর 3, খুন আর ধর্ষণের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে কিনা দেখছি। আমি বলছি, যে ভাষায় রিমান্ড লেটারে বলা হয়েছে সেটা হচ্ছে স্টিল গোয়িং অন ইন ফুল সুইং। আমি বলছি 14ই আগস্ট সিবিআই দায়িত্ব পেয়েছে, আজকে 4 অক্টোবর।
আমি বলছি প্রথম দিনও কিন্তু সিবিআই দেখছিল কত দূর এগিয়েছে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ আমি একটু বলি, হ্যাঁ একবার রাহুলে যাই, অনেকক্ষণ ধরে আমি যেটা বলার চেষ্টা করছি, উপেন্দ্র বললেন যেটা, উনি যেহেতু দীর্ঘ অভিজ্ঞতার ফলে বললেন, একদম শুনতে অত্যন্ত খারাপ লেগেছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় কথা বলতে পারি, কোনো রং কোনো কিছু না দেখে চরম সাজা হোক এদের, যারা যে কোনো জায়গায় হোক না কেন। তৃতীয় বলি, আজকে কলকাতা পুলিশ অ্যারেস্টটা করেছিল সঞ্জয় রায়কে, আজকে উদ্দেশ্য সিবিআই কিন্তু বলেনি যে একের বদলে বহুজন ছিল, আজ অব্দি কিন্তু সেটা ক্লিয়ার হয়নি, এখনো সেই অ্যাকিউজড। দ্বিতীয় কথা দাঁড়িয়ে এত কথা বলছেন, সিবিআইয়ের কাছে ইনফরমেশনটা নেই কেন? কেন আজকে দাঁড়িয়ে যদি ট্যাম্পার হয় এভিডেন্স, তাহলে কারা ট্যাম্পার করেছে তাদের গ্রেফতার নেই, তুমি জানলে না? আমি সময় যেটা অবাক, নেই সেটা তুমি জানলে কি করে? আমার কাছে অবাক কেন বলছি তোমাকে, আমি আজকে যারা গ্রেফতার হচ্ছে, বন্ধ খামে কি আছে দেখুনি, আমিও দেখি ঠিক, কিন্তু আমি বলছি ওই মাননীয় চিফ জাস্টিসের হাতে যে বন্ধ খামটা আছে তার মধ্যে এটা আছে কিনা তুমি তো জানো না, আমিও জানি না। কিন্তু বিষয়টা হচ্ছে যদি এটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ না হতো তাহলে কিন্তু এই জিনিসগুলো উঠে আসতো না। এটা যদি একটা স্ট্যান্ড অ্যালোন ঘটনা ঘটতো যে কারোর উপর আমার রাগ, আমি একটা কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে তার উপর এরকম একটা পাশবিক অত্যাচার করলাম, তাহলে ঘটনাটা একরকম প্রতিফলন হতো, কিন্তু তা নয়। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ এবং লার্জার কনস্পিরেসি কাজ করছে। আমি যেই কারণে ইয়াকুজার কথা বললাম, একটা বৃহৎ সিন্ডিকেট কাজ করছে, সেখানে কিছু পাওয়া দেওয়া নেওয়া পয়সা এইসবের ব্যাপার রয়েছে, এবং যে প্রতিবাদ করবে, যে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তাকে পথ থেকে সরিয়ে দিতে হবে, এভাবে পাশবিকভাবে সরিয়ে দিতে হবে। এবং কথাগুলো খারাপ লাগছিল, ঠিক বলেছেন, খারাপ লাগলেও এইটার পরে কিন্তু বাঙালি জাতির দায়িত্বের মধ্যে পড়ছে এই ঘটনাটা আবার না ঘটে। একটা সরকার তদন্ত রয়েছে আমাদের স্টেটে, তারা প্রাতিষ্ঠানিকভাবে এই জিনিসটা করে যাবে, পুলিশকে ব্যবহার করে সেই ঘটনার আমরা তো বর্ণনা দিইনি। প্রাক্তন অ্যাডিশনাল সিবিআই ডিরেক্টর তিনি তার বিশ্লেষণ, এবং সেটা মানতে যে কোনো কেউ মানুষ মানতে বাধ্য হবেন যে অত্যন্ত সুচিন্তিত তার বিশ্লেষণ তিনি ব্যাখ্যা করছিলেন। সুতরাং ঘটনাটা ভয়াবহ আমরা সবাই মানছি, কিন্তু আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটা থাকা উচিত যে এই রকম ভয়াবহ, এই রকম নির্মম, এই রকম ভয়ঙ্কর ঘটনা আমাদের সামনে যেন না আসে, আর তার কোনো রিপোর্টিংও না করতে হয়, তাই নিয়ে 2 মাস ধরে রাজ্য উত্তালও না থাকে, এবং তাই নিয়ে প্রাক্তন সিবিআই কর্তাকে বিশ্লেষণও না করতে হয়। সুতরাং ঘটনাটাকে ফুল স্টপ লাগানো, সেখানে দাঁড়ি পড়ানোটা হচ্ছে মূল বিষয়। আমি বলছি অনেক সময় ওই তেতো ওষুধের মতো কতটা ভয়াবহ ঘটনা, আমাদের চিকিৎসা করতেন যে ডাক্তার, তাকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই সত্যটার সামনে আমাদের সবার কি দাঁড়ানো উচিত। এবং সেইটা উৎসবের সময় আমি মানছি, আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে উৎসবে তো সামিল হবই, সামিল হচ্ছিও, কিন্তু আমি বলছি তার ভেতরে ওই যন্ত্রণাটা, ওই পরিবারটার যন্ত্রণা যেন আমাদের মনের মধ্যে জেগে থাকে। আজকে এই পুলিশের ভূমিকা এবং অন্যান্যদের ভূমিকা সিবিআই খতিয়ে দেখছে, এরকমটাই তারা একেবারে অফিসিয়ালি জানালো শিয়ালদা কোর্টে। দেখুন, একাধিক ফোন কল থেকে এটা স্পষ্ট, ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। ধর্ষণ ও খুনকে আত্মহত্যার তত্ত্ব হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল কিনা তার তদন্ত চলছে। শুক্রবার আরজিকর কাণ্ডে আদালতে পেশ রিমান্ড লেটারে এমনই দাবি করল সিবিআই। একই সঙ্গে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল দুজনকেই প্রভাবশালী বলেও দাবি করল কেন্দ্রীয় এজেন্সি। এদিন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল ও সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ভার্চুয়ালি শিয়ালদা আদালতে পেশ করা হয়। সন্দীপ ও অভিজিতের 3টি মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখার উল্লেখ করে সিবিআই এর আইনজীবী আদালতে দাবি করেন, মোবাইলের ফোন কল থেকে মনে করা হচ্ছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ঘটনা চেপে যেতে চেয়েছিলেন। তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের ভূমিকা সিবিআই স্ক্যানারে রয়েছে। চিকিৎসকের ধর্ষণ খুনে ধৃত সঞ্জয় রায়কে আশ্রয় দেওয়া হয়েছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। পাল্টা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী সওয়ালে বলেন, সিবিআই বলছে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তারা দাবি করছে জেরায় প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন আমার মক্কেল। সিবিআই এই দাবিও করছে সঞ্জয়কে আশ্রয় দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এগুলো তো জামিনযোগ্য ধারা এবং প্রমাণ সাপেক্ষ। ওরা যেমন চাইছে তেমন উত্তর দিলেই কি ভালো হতো? সন্দীপ ঘোষের আইনজীবী আদালতে সওয়াল করে বলেন, সিবিআই বলুক কবে মোবাইল ফোন ও টালা থানার সিসিটিভি ফুটেজ ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছিল। সিবিআই সরাসরি অভিযোগ করছে চেপে যাওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কি চেপে যাওয়ার চেষ্টা হয়েছে তা বলুক। সমস্ত ছোট ছোট প্লেয়ারদের নাম সামনে আসছে। সন্দীপ ঘোষের পক্ষে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে, এত বড় লুটকে, পরিকল্পিত হত্যাকাণ্ডকে একা টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। প্রমাণ লোভ, অকুস্থলকে অল্টার করে দেওয়া একা তার পক্ষে সম্ভব হয়নি। শুধু
একজন থানার ওসি এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, এটাও বিশ্বাস করা অসম্ভব। তাই এই চাঞ্চল্যকর তথ্যে কিন্তু ধীরে ধীরে মানুষ চঞ্চল হয়ে যাচ্ছে। আমরা শেষ দেখতে চাই। সিবিআই কোর্টে যা যা বলছে অধিকাংশ ক্ষেত্রে এইসব স্টেজে এগুলো বলে থাকে এবং পরবর্তীকালে এগুলোর ট্রায়ালের সময় গিয়ে দাঁড়ায় না। কিন্তু কি হবে না হবে এগুলোর মধ্যে আমরা ঢুকছি না। যদি সত্যি অন্যায় করে থাকে, তাদের ফোন থেকে যদি এমন কিছু পাওয়া যায় যেগুলো সত্যি আপত্তিকর ইত্যাদি, সেগুলো যিনি বিচারক তিনি বুঝবেন। 18 তারিখ অবধি 3 জনেরই জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, বাঙালির ঠাকুর ঘরে যুগ যুগ ধরে আর কিছু থাক না থাক নকুলদানা আর গুড় বাতাসা থাকবেই। তবে আজকাল এই দুটো জিনিসের নাম বললেই ঠাকুর ঘরের বদলে অবশ্য একজনের নামই বেশি মনে পড়ে। সেই তিনি মানে অনুব্রত মণ্ডল 18 মাস পরে তিহার জেল থেকে বাড়ি ফিরেছেন। আর ফেরা মাত্রই তাকে নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। তার একদা অনুগামীরাও সক্রিয় হচ্ছেন। আবার এরই মধ্যে কারো নাম না করে হুঙ্কার ছেড়েছেন আর এক ডাকসাইটে নেতা কাজল শেখ। এখন কেষ্টবাবুর প্রত্যাবর্তনের পর লাল মাটির দেশের রাজনীতির কাটাকুটি খেলা কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে যেদিকেই এগোক, জনতাকে কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। সরি সরি, প্লিজ প্লিজ। কি হয়েছে? বাবা, তুমি কি আসবে না? তুমি কি আসবে না বাবা? খুশি খবর আছে। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। কেস দেবেন না প্লিজ।